জি স্যার, দিয়েছি স্যার আজকে। আচ্ছা, ঢাকায় আসেন নাই এখনো? ঢাকার বাইরে? হ্যাঁ, এখনো বাইরে স্যার, লাস্টের দিকে, এই মান্থের লাস্টের দিকে আসবো। ভার্সিটি অফ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের, খোলা কবে থেকে? 1 তারিখ থেকে মেবি ক্লাস শুরু হতে পারে। 1 তারিখ থেকে ক্লাস? এমনি ঢাকা ইউনিভার্সিটি খোলা কি 26 তারিখ থেকে খোলা, না না কয় তারিখ থেকে? এই ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করছে আর কি, অনেক ডিপার্টমেন্ট একটু আগে শুরু করছে, আমাদের 1 তারিখ থেকে আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে 1 তারিখের আগে পুরোপুরি জমবে না মনে হচ্ছে ইউনিভার্সিটি, না? জি না স্যার, 1 তারিখের আগে জমবে না তেমন। আর উম, হ্যাঁ, বুঝতে পারছি, তার মানে 1 তারিখের আগে তেমন একটা কিছু হবে না। স্যার আজকে লিংক দিছেন, লিংকে অনেকের মনে হয় ঢুকতে অসুবিধা হবে, না অনেকে ঢুকছে দেখছি। না, পরে আবার নতুন করে দিয়েছি আর কি। হ্যাঁ, প্রথম ও দিকে আচ্ছা সমস্যা আচ্ছা। হচ্ছিল, ওই পরে আবার জি নতুন জি। লিঙ্ক দিয়েছে। পরে আবার নতুন লিঙ্ক দিয়েছে। নওশিন, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। অঙ্কিতা মজুমদার, ভালো আছো? জি স্যার, ভালো। কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আহ, আমরা পরীক্ষা তো সবাই দিয়েছি, অবশ্য ঈদ এখনো সবারই শেষ হয় নাই, কারণ এখনো আসতে পারে নাই। অফলাইনে আজকে একজনও নাই। অফলাইনে কেউ নাই, মানে তার মানে ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে ঢাকা আসলে ফিরতে পারে নাই সবাই। আগামী ক্লাস থেকে আমরা পাবো। আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথমে যেটা ছিল চ্যানেলগুলো আমরা দেখি। উই হ্যাভ নট ডিসাইডেড, ইয়ার একটা ছিল inappropriate and inadequate provision for safe drinking water and sanitation are being increasingly attributed to the high incidence of mortality and morbidity, especially among the children. আচ্ছা, আমরা প্রথমে এক নাম্বারটা যেমন সহজ, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, আমরা এটা পারবো সবাই। এক নাম্বারটা যদি বলি যে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, এখানে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। স্যার এটা সিদ্ধান্ত, পৌঁছাতে পারেনি, এটা দিলে ভুল হবো স্যার। আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। হ্যাঁ, লেখা যাবে, অসুবিধা নেই। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। পরের সেন্টেন্সটা দেখি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট প্রভিশন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, পুরোটাই কিন্তু সাবজেক্ট, তাই না? পুরোটাই সাবজেক্ট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট প্রভিশন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সাবজেক্ট। এটাকে যদি এক্স ধরি, আর বিং ইনক্রিজিংলি অ্যাট্রিবিউটেড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, মানে ক্রমাগতভাবে দায়ী করা হচ্ছে, টু দ্য হাই ইনসিডেন্স অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, উচ্চ মাত্রার মৃত্যুহার এবং অসুস্থতার জন্য, বিশেষ করে অ্যামাং দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে। এটা নওশিন কি লিখেছি? স্যার আমি এটা করতে পারি নাই। আচ্ছা, কোন জায়গায় পারেন না আমাকে একটু বলেন তো আজকে নওশিন, কিন্তু আপনি কোন জায়গাটাতে আটকে গেছেন? স্যার পারি নাই বলতে কি স্যার, স্যার পারি নাই বলতে আমি স্যার মানে বড় সেন্টেন্স দেখে মানে পরে জয়েন করছি, তো ওইটা বাদ দিয়ে মানে পরের গুলা করতেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আমি আছে। দেখ মানে আচ্ছা, আমি একটু স্যার একটা মিনিট, সময় দিলে একজন করতে আচ্ছা, পারবো। একটা মিনিট, একজন মধ্যে লিঙ্ক পাচ্ছি না, আমি একটু দেখি। আহ আচ্ছা, আমরা একটু অনেকেই একটু অসুবিধা হচ্ছে ঢুকতে, আমরা একটু লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, এটা তাহলে এটা যাচ্ছি। সাব্বির কি লিখেছেন বলেন? হ্যাঁ, সাব্বির। স্যার আমি লিখছি, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনুপযুক্ত ও অপর্যাপ্ত ব্যবস্থাকে বিশেষ করে উচ্চ উচ্চ শিশু মৃত্যুর হার ও সংক্রমণের জন্য, মানে রোগ সংক্রমণের জন্য হুম, দায়ী করা হচ্ছে। হ্যাঁ, ক্রমাগত দায়ী, সুন্দর। ক্রমবর্ধমান ক্রমাগতভাবে ভাবে দায়ী, দায়ী করা হচ্ছে। দায়ী করা, সুন্দর হয়েছে, চমৎকার লিখেছেন। এটা যদি যাই হলো, অঙ্কিতা মজুমদার কি লেখছো? নিরাপদ পানীয় জলের অনুপযুক্ত, অপর্যাপ্ত ব্যবস্থা এবং স্যানিটেশনকে ক্রমবর্ধমান মৃত্যু, বিশেষ করে শিশুদের মধ্যকার অসুস্থতার ঘটনাকে দায়ী করা হচ্ছে। তুমি 50% মার্কস পাবা, তো সুন্দর হয় নাই। আহ, এখানে দেখো, তুমি যেটা লিখছো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট প্রভিশন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, স্যানিটেশন মানে স্বাস্থ্য ব্যবস্থা বলবো আমরা। তাহলে পুরাটাই যদি সাবজেক্ট ধরি,
ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট প্রভিশন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই পুরাটার অর্থ কি বলো তো আমাকে অঙ্কিতা মজুমদার, তুমি একটু বলবা যে এই পুরাটার মিনিংটা কি? নিরাপদ পানীয় জলের অনুপযুক্ত অপর্যাপ্ত ব্যবস্থা। হ্যাঁ, নিরাপদ পানীয় জলের অনুপযুক্ত, ইয়েস, নিরাপদ পানীয় জলের নিরাপদ পানীয় জলের অনুপযুক্ত এবং অপর্যাপ্ত, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অনুপযুক্ত অনুপযুক্ত ও অপর্যাপ্ত ব্যবস্থা, অপর্যাপ্ত ব্যবস্থা, অপর্যাপ্ত ব্যবস্থাকে আর বিং ইনক্রিজিংলি অ্যাট্রিবিউটেড, ক্রমাগতভাবে দায়ী করা হচ্ছে হাই ইনসিডেন্স অফ মর্টাল মরবিডিটি স্পেশালি অ্যামং দ্য চিলড্রেন। এখানে ক্রমাগত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে এটা আগে নিয়ে আসি, বিশেষ করে শিশু স্যানিটেশন। ও নিরাপদ পানীয় জল ও আচ্ছা, নিরাপদ পানীয় জলে নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থার অনুপযুক্ত অপর্যাপ্ত বিধানকে প্রভিশন মানে বিধান বা বিধানকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, দেখো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে উচ্চ মৃত্যুহার ও অসুস্থতার জন্য উচ্চ মৃত্যুহার ও অসুস্থতার জন্য ক্রমাগত হারে দায়ী করা হচ্ছে, ক্রমাগত হারে দায়ী করা হচ্ছে, ক্রমাগত হারে দায়ী করা হচ্ছে, ক্রমাগত হারে দায়ী করা হচ্ছে। তাহলে একটু বড় সেন্টেন্স ছিল, তারপরে যাই পরের লাইন যেটা আছে একটু দেখি। 3 number, despite being born with a silver spoon in the mouth, many children go astray when they reach their adulthood. হ্যাঁ, তাহলে সাব্বির বলেন, despite being born কি লিখছি? তার পেতলের চামচ মুখে নিয়ে জন্মানো সত্ত্বেও অনেক শিশু বার্ধক্যে গিয়ে বিপথে চলে যায়। শিশু বার্ধক্যে গিয়ে বিপদে যাবে কেউ সেটা বলেন আমাকে আগে। শিশু বার্ধক্যে কিভাবে যাবে? when they reach adulthood, যখন তারা প্রাপ্তবয়স্ক পরিণত হয়। বয়স। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়। আর প্রথমটুকু ডিসপাইট, পিতল না বলে ডিসপাইট বিং বর্ন উইথ সিলভার স্পুন ইন দেয়ার মাউথ, এটা বলতে পারেন যে রূপার চামচ মুখে নিয়ে, অথবা আভিজাত্যের মধ্যে জন্মগ্রহণ করেও অনেক শিশু বিপথে যায় যখন তারা প্রাপ্তবয়স্কে পৌঁছায়। আভিজাত্যের মধ্যে জন্মগ্রহণ করেও আভিজাত্যের মধ্যে জন্মগ্রহণ করা সত্ত্বেও অনেক শিশু বিপথে যায়, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, তাহলে আভিজাত্যের মধ্যে জন্মগ্রহণ করেও অনেক শিশু বিপথে যায় যখন তারা প্রাপ্তবয়স্ক হয়। Green initiatives can, by reducing cost, enhance a company's bottom line. নওশীন কি লিখেছেন? সবুজ উদ্যোক্তারা যে কোনো কোম্পানির খরচ কমাতে পারে এবং কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধি করতে পারে। খরচ কমাতে পারে, এখানে ছিল বাই রিডিউসিং কস্ট ছিল, আপনি এখানে 50% মার্কস পাবেন। মঞ্জুর কি লিখছি? স্যার আমি লিখতে পারি না স্যার এটা। আচ্ছা ঠিক আছে, অঙ্কিতা মজুমদার? স্যার এটা আমি বটম লাইনের এই জিনিসটা বুঝি নাই স্যার। বোঝা নাই, আচ্ছা দেখো এখানে মোরসালিন বাবলা কি লিখছো? স্যার আমি এরকম লিখছিলাম,
যে সবুজ চালিকা শক্তি খরচ কমাতে পারে। হ্যাঁ, তারপর তারপরে স্যার কোম্পানিকে আহ, আহ, উন্নত বা শীর্ষে পরিণত করতে সাহায্য করে। সাহায্য করে, 50% পাবা, এক পাবা। এখানে বলছে বাই রিডিউসিং কস্ট, এটা হলো জিরান, মানে খরচ কমিয়ে। বাই, দেখেন, বাই রিডিউসিং কস্ট মানে খরচ কমিয়ে, এটা জিরান। তাহলে কি হলো যে এখানে গ্রিন ইনিশিয়েটিভ, সবুজ উদ্যোগ, খরচ কমিয়ে এনহ্যান্স এ কোম্পানিজ বটম লাইন, একটা কোম্পানির এখানে মুনাফার প্রান্তসীমা বৃদ্ধি করতে পারে। বটম লাইন হলো যে এখানে মুনাফার যে প্রান্তসীমা, মানে মুনাফার পরিমাণ বাড়াতে পারে। মুনাফার পরিমাণ বাড়াতে, খরচ কমলে মুনাফা বাড়বে সেটাই বলছে, মুনাফার পরিমাণ বাড়াতে পারে। তাহলে সবুজ উদ্যোগ ব্যয় কমিয়ে একটি কোম্পানির মুনাফার পরিমাণ বাড়াতে পারে। সবুজ উদ্যোগ সমূহ সমূহ ব্যয় কমিয়ে একটি কোম্পানির মুনাফার পরিমাণ বাড়াতে পারে। কমিয়ে একটি কোম্পানির মুনাফার পরিমাণ বাড়াতে পারে, মুনাফার পরিমাণ বাড়াতে পারে। সবুজ উদ্যোগ ব্যয় কমিয়ে একটি কোম্পানির মুনাফার পরিমাণ বাড়াতে পারে। সবুজ উদ্যোগ ব্যয় কমিয়ে একটি কোম্পানির মুনাফার পরিমাণ বাড়াতে পারে। তারপর a wise man is one who is able to think rationally and then acts in a way that produces the best outcome. আচ্ছা, এটা যাচ্ছি আমরা সাব্বির। A wise man is one who is able to think rationally and then acts in a way that produces the best outcome. স্যার, একজন জ্ঞানী ব্যক্তি সে যে যৌক্তিকভাবে চিন্তা করতে সক্ষম এবং এমন ভাবে কাজ করে যা তাকে সর্বোচ্চ ফলাফল দেয়। হ্যাঁ, সুন্দর হয়েছে। এ ওয়াইজ ম্যান ইজ ওয়ান, একজন জ্ঞানী ব্যক্তি তিনি যিনি যৌক্তিকভাবে চিন্তা করতে পারেন, তারপরে এমন ভাবে কাজ করেন যা থেকে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। ঠিক আছে, একজন জ্ঞানী ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি জ্ঞানী ব্যক্তি তিনি যিনি যৌক্তিকভাবে চিন্তা করতে সক্ষম বা যৌক্তিকভাবে চিন্তা করতে পারেন, যিনি যৌক্তিকভাবে চিন্তা করতে পারেন বা করতে সক্ষম, এবং তারপর এমন ভাবে কাজ করেন তারপর এমন ভাবে কাজ করেন যা থেকে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়, যা থেকে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। একজন জ্ঞানী ব্যক্তি তিনি যিনি যৌক্তিকভাবে চিন্তা করেন তারপর এমনভাবে কাজ করেন যা থেকে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। তারপর লাইনটা একটু কঠিন ছিল, এটা একটু দেখি কে পেরেছে। 6 নম্বরে বলা হয়েছে যে হাউ টলারেন্ট পিপল আর অন টেকিং রিস্ক হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অন দেয়ার উইলিংনেস টু ট্রাস্ট রিগার্ডলেস অফ হু দ্য ট্রাস্টি ইজ। সাব্বির কি পেরেছেন এটা? স্যার, চেষ্টা করেছি একটু। আচ্ছা, বলেন দেখি। ঝুঁকি নেয়ার ক্ষেত্রে লোকেরা কতটা সহনশীল তার ট্রাস্টি যেই হোক না কেন তাদের বিশ্বাস করার ইচ্ছার উপর বড় প্রভাব ফেলে। হ্যাঁ, 50% মার্কস পাবেন। অঙ্কিতা মজুমদার কি লিখছো? স্যার আমি এটা লেখি নাই। আচ্ছা, নওশিন লিখতে পেরেছেন? নওশিন স্যার আমি করতে পারি নাই। ধরতে পারে নাই। আচ্ছা, দেখবো আমরা। এটা মোরসামি বাবলা লিখতে পারছো? স্যার আমি অল্প একটু লিখতে পারছি স্যার, কি আমি লিখছো লিখছি বল? হ্যাঁ, হ্যাঁ, বল। সহনশীল মানুষ কিভাবে ঝুঁকি নিচ্ছে তার বড় প্রভাব অনিচ্ছায়, এই পর্যন্ত আসতে পারছি। আচ্ছা, ওকে। এখন একটু দেখেন ভালো করে। হাউ টলারেন্ট পিপল আর, এটুকুর অর্থ কি? এটুকু সাবজেক্ট না, পুরাটাই সাবজেক্ট কিন্তু। হাউ টলারেন্ট পিপল আর, এটুকু পুরাটাই সাবজেক্ট। হাউ টলারেন্ট পিপল সাবজেক্ট, আর হলো তার ভাগ। তাহলে হাউ টলারেন্ট পিপল আর, মানুষ, এখানে হাউ এর অর্থ হবে কতটা, কিভাবে না, মানুষ কতটা সহিষ্ণু, টেকিং রিস্ক, ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে। তাহলে হাউ টলারেন্ট পিপল আর, মানুষ ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কতটা সহিষ্ণু,
হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট, তার একটি বড় প্রভাব রয়েছে, মানে বড় প্রভাব তার কথা বলতে হবে। তার একটি বড় প্রভাব রয়েছে অন দেয়ার উইলিংনেস টু ট্রাস্ট, তাদের বিশ্বাস স্থাপন করার ইচ্ছার উপর। উইলিংনেস মানে ইচ্ছা, টু ট্রাস্ট বিশ্বাস স্থাপন ইচ্ছার উপর। রিগার্ডলেস অফ হু দ্য ট্রাস্টিজ, এখানে ট্রাস্টির অর্থ অনেকেই পারেননি। রিগার্ডলেস অফ মানে যেই হোক না কেন, অফ হু দ্য ট্রাস্টি ইজ, অর্থাৎ বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি যেই হোক না কেন, যাকে বিশ্বাস করা হয় তিনি যেই হন না কেন, যাকে বিশ্বাস করা হয়, রিগার্ডলেস অফ হু দ্য ট্রাস্টি ইজ, যাকে বিশ্বাস করা হয় তিনি যেই হন না কেন। তাহলে দেখেন, হাউ টলারেন্ট পিপল আর টেকিং রিস্ক, ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে মানুষ কতটা সহিষ্ণু। দেখেন, ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে, ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে মানুষ কতটা সহিষ্ণু, কতটা সহিষ্ণু, কতটা সহিষ্ণু তার একটি বড় প্রভাব রয়েছে, তার একটি বড় প্রভাব রয়েছে, বড় প্রভাব রয়েছে তাদের বিশ্বাস স্থাপন করার ইচ্ছার উপর, তাদের বিশ্বাস স্থাপন করার ইচ্ছার উপর, বিশ্বাস স্থাপন করার ইচ্ছার উপর। যার উপর বিশ্বাস স্থাপন করা হয় তিনি যে, যার উপর বিশ্বাস স্থাপন করা হয়, যার উপর বিশ্বাস স্থাপন করা হয়, স্থাপন করা হয়, তিনি যেই হন না কেন, তিনি যেই হন না কেন, তিনি যেই হন না কেন, সহিষ্ণু। দেখেন তাহলে একটু বড় সেন্টেন্স, ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে মানুষ কতটা সহিষ্ণু তার একটি বড় প্রভাব রয়েছে তাদের বিশ্বাস স্থাপন করার ইচ্ছার উপর, যার উপর বিশ্বাস স্থাপন করা হয় তিনি যেই হন না কেন। রিগার্ডলেস অফ হু দ্য ট্রাস্টি, যার উপর বিশ্বাস স্থাপন করা হয় তিনি যেই হন না কেন। তারপর নাম্বার 7, risk seekers do not spend much time calculating what might go wrong in a given situation. প্রদত্ত পরিস্থিতিতে, in the absence of any glaring problem they tend to have faith that things will work out. সাব্বির কাছে যাচ্ছি, সাব্বির কি লিখছেন? স্যার আমি লিখছি, ঝুঁকি সন্ধানকারীরা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কি ভুল হতে যাচ্ছে তা হিসাব করতে বেশি সময় ব্যয় করে না। তারপর এরপরটুকু স্যার লিখতে পারি নাই। আচ্ছা, ওকে, দেখি আর একটু যাই। নওশিন, স্যার আমি পরের বেলা একটা করতে পারি নাই। আচ্ছা করতে পারেন, আচ্ছা। অঙ্কিতা মজুমদার, ঝুঁকি গ্রহণকারীরা কি হতে পারে তা হিসেব করতে বেশি সময় ব্যয় করেন না। কোনো স্পষ্ট সমস্যা অনুপস্থিতিতে। স্যার এরপরে আর বুঝতে মিলাতে পারতেছিলাম আচ্ছা, দেখো একদম সহজ, খেয়াল করো। রিস্ক সিকার্স ডু নট স্পেন্ড মাচ টাইম, রিস্ক সিকার ঝুঁকি গ্রহণকারীরা বা ঝুঁকি অনুসন্ধানকারী যেটাই বলো, তাহলে ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিরা ডু নট স্পেন্ড মাচ টাইম খুব বেশি সময় ব্যয় করে না, ক্যালকুলেটিং হিসাব করে, হোয়াট মাইট গো রং কি ভুল হতে পারে, ইন এ গিভেন সিচুয়েশন প্রদত্ত পরিস্থিতিতে। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি গ্লেয়ারিং প্রবলেম, বড় ধরনের সমস্যার অনুপস্থিতিতে বা বড় ধরনের সমস্যা না হলে, দে টেন্ড টু হ্যাভ ফেইথ দ্যাট, তাদের বিশ্বাস স্থাপন করার প্রবণতা আছে যে, থিংস উইল ওয়ার্ক আউট, সবকিছু ঠিকঠাক মতো চলবে বা কাজ হবে, মানে কাজ সবকিছু ঠিকঠাক মতো চলবে। থিংস উইল ওয়ার্ক আউট মানে সবকিছু ঠিকঠাক মতো চলবে। তাহলে দেখেন, রিস্ক সিকার ডু নট স্পেন্ড মাচ টাইম ক্যালকুলেটিং হোয়াট মাইট গো রং ইন এ গিভেন সিজন। ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিরা, ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিরা, ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিরা প্রদত্ত পরিস্থিতিতে কি ভুল হতে পারে, প্রদত্ত পরিস্থিতিতে কি ভুল হতে পারে, কি ভুল হতে পারে, হতে পারে তা নিয়ে চিন্তা করে খুব একটা সময় নষ্ট করে না, চিন্তা করে খুব একটা সময় নষ্ট করেন না। দেখেন,
এখানে খুব একটা সময় নষ্ট করেন না। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি গ্লেয়ারিং প্রবলেম, বড় ধরনের সমস্যা না হলে, বড় ধরনের সমস্যার অনুপস্থিতিতে, বড় ধরনের সমস্যা না হলে বা বড় ধরনের সমস্যার অনুপস্থিতিতে, বড় ধরনের সমস্যা না হলে ঠিকঠাক মতো কাজ হবে বলে বিশ্বাস, ঠিকঠাক মতো হবে, কাজ হবে এ বিশ্বাস করার প্রবণতা তাদের রয়েছে। কাজ হবে এ বিশ্বাস করার প্রবণতা তাদের রয়েছে, এ বিশ্বাস স্থাপন করার প্রবণতা তাদের রয়েছে। Well-adjusted people are comfortable with them and see the world as generally benign place. Well-adjusted people, এটা মোস্তানিম বাবলা কি লিখছো? স্যার আমি 6 পর্যন্ত পড়ে পড়ে আমি করতে পারো করছিলাম, না, সমস্যা আচ্ছা, ছিল। ওকে। অঙ্কিতা মজুমদার, ভালো মিশুক মানুষেরা সকলের সাথে সুখী এবং পৃথিবীকে তারা অনুকূল স্থান হিসেবে দেখে। দেখে 1 পাবা, 50% মার্কস আমরা পাবো। এটা সাব্বির, স্যার আমি লিখছি ভালোভাবে স্থায়ী লোকেরা তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বিশ্বকে একটি অনুকূল জায়গা হিসেবে দেখে। দেখে 1.5 পাবো। Well-adjusted people are comfortable with them. Well-adjusted people মানে ভালোভাবে খাপ খেয়ে নেওয়া ব্যক্তিরা তাদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, and see the world, পৃথিবীকে দেখে, as generally benign place, একটি সুখকর জায়গা হিসাবে। তাহলে ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা তাদেরকে নিয়ে বা নিজেদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা, ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা, খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা নিজেদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেদেরকে নিয়ে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা নিজেদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সি দ্য ওয়ার্ল্ড জেনারেল বিনার প্লেস, এবং বিশ্বকে বা বিশ্বকে সাধারণভাবে সাধারণভাবে একটি সুখকর জায়গা হিসাবে দেখে। সুখকর জায়গা জায়গা হিসেবে দেখে। তাহলে ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিরা নিজেদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বিশ্বকে সাধারণভাবে একটি সুখকর জায়গা হিসেবে দেখে। তারপরে লাইন দেখেন। স্যার এখানে তাহলে হ্যাঁ, দেমসেলভস দিতে হতো না? দ্যাম, ওই যে দ্যাম আছে, নিজেদেরকে দ্যাম দিচ্ছে, দ্যাম সেলফ জানে দ্যামই দিয়েছে, ওটাই বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, উইথ দিছে, তো উইথ এর পর তো দ্যাম সেলফ হবে না, উইথ এর পর অবজেক্ট, উইথ দ্যাম। পিপল হু আর পোরলি অ্যাডজাস্টেড বাই কন্ট্রাস্ট, দেখেন পরে দিছে বাই কন্ট্রাস্ট, তুলনায় বা পক্ষান্তরে, এটা পরে নিয়ে গেছে কানেক্টরটা। টেন্ড টু সি মেনি থ্রেটস ইন দ্য ওয়ার্ল্ড এন্ড সো দে ক্যারি মোর অ্যাংজাইটি ইনটু এভরি সিচুয়েশন। পিপল হু আর পোরলি এটা সাব্বির কি লিখেছি? স্যার আমি লিখছি বিপরীতে যারা পড়লি স্থায়ী তারা পৃথিবীতে অনেক হুমকি দেখে, ফলে প্রত্যেক পরিস্থিতিতে তারা অনেক দুশ্চিন্তায় ভোগে। 1.5 পাবো। অঙ্কিতা মজুমদার কি লিখছি? বিপরীতে মানুষ যারা কম মিশুক তারা পৃথিবীতে অনেক হুমকি দেখে এবং তারা প্রতিটি অবস্থায় উদ্বেগ নিয়ে বসে থাকে। উদ্বিগ্ন, 1.5 পাবো। হ্যাঁ, এখানে বিপরীতে বলতে পারি, বা বিপরীতে যেটাই বলি, আহ, সে তুলনায় সে তুলনায় পিপল হু আর পোরলি অ্যাডজাস্টেড মানে যে সকল মানুষ ভালোভাবে খাপ খাওয়াতে না পারে। পিপল হু আর পোরলি অ্যাডজাস্টেড মানে যে সকল মানুষ ভালোভাবে খাপ খাওয়াতে না পারে, সে তুলনায় যে সকল মানুষ যে সকল মানুষ ভালোভাবে খাপ খাওয়াতে না পারে, খাপ খাওয়াতে না পারে, ভালোভাবে খাপ খাওয়াতে না পারে। বিপরীতে বা সে তুলনায় যে সকল মানুষ ভালোভাবে খাপ খাওয়াতে না পারে, সি মেনি থ্রেটস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক হুমকির সম্মুখীন হন, পৃথিবীতে অনেক
হুমকির সম্মুখীন হন, হুমকির হুমকির সম্মুখীন হন, হুমকির সম্মুখীন হন, সো দে ক্যারি মোর অ্যাংজাইটি ইনটু এভরি সিচুয়েশন, তাই প্রতিটি পরিস্থিতিতে তারা অধিক উদ্বেগ বহন করেন, অধিক উদ্বেগ বহন করেন, বহন করেন তাই প্রতিটি পরিস্থিতিতে তারা অধিক উদ্বেগ বহন করেন। লাস্টের লাইনটা একটু দেখি, লাস্টের লাইনটা আমরা একটু করার সুযোগ দিব, যারা করি নাই 1 মিনিট 2 মিনিট সময় দিব। লাস্টের লাইনটায় বলা হয়েছে, দেখেন এখানে বলছে, ইট ইজ নট ক্লিয়ার দ্যাট কারেন্ট গ্লোবাল রেগুলেটরি রিফর্ম ইনিশিয়েটিভস। শব্দের অর্থ বলে দেই, বর্তমান বৈশ্বিক সংস্কারমূলক উদ্যোগসমূহ will be enough to dissuade banks, dissuade মানে প্রশমিত করা বা শান্ত করা, ব্যাংক এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউটস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে from risky speculative behavior, ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ থেকে, ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ থেকে, that leads to recurrent instability, যা পুনঃ পুনঃ অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। এটা একটু এখন করেন তো দেখি, লাস্টের লাইনটা 10 নম্বর। রিস্কি স্পেকুলেটিভ বিহেভিয়ার, ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ, রিস্কি স্পেকুলেটিভ বিহেভিয়ার, ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ। লেখেন রেগুলেটরি উচ্চারণটা কি আছে রেগুলেটরি, রেগুলেটরি অর্থ নিয়ন্ত্রণমূলক, রেগুলেটর। নিয়ন্ত্রণমূলক। বলেন, কে বলবেন, কার লেখা হয়েছে? স্যার আমি লিখছিলাম আগেই। হ্যাঁ বলেন। এটা স্পষ্ট নয় যে বর্তমান বৈশ্বিক নিয়ন্ত্রণমূলক সংস্কার উদ্যোগগুলো ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ অনুমানমূলক আচরণ করা থেকে বিরত রাখতে যথেষ্ট হবে, যা বারবার অস্থিরতার দিকে পরিচালিত করে। হবে কি না, এখানে বলছে উইল বি এনাফ, ইট ইজ নট ক্লিয়ার দ্যাট কারেন্ট গ্লোবাল রিলেশনশিপ উইল বি এনাফ টু ডিসুয়েড ব্যাংকস, মানে যথেষ্ট সেন্সটা যথেষ্ট হবে কিনা এরকম একটা সেন্স আসতে হবে। ভালো হয়েছে অনেক। আচ্ছা, এখন আর কে লেখছেন বলেন, এই মুহূর্তে কে লেখছেন?
মঞ্জুরুল ইসলাম, একটু বলেন তো। স্যার এটা স্পষ্ট নয় যে বর্তমান বৈশ্বিক সংস্কারমূলক পদক্ষেপগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ থেকে পুনরায়, স্যার এতটুকু করছি স্যার। আচ্ছা, গুড, সেন্সটা ঠিক আছে, হ্যাঁ, ওকে। ওকে, মাসুদ করিম একটু দেখি, মাসুদ করিম একটু বলেন তো কি লিখলেন। স্যার আমি লিখিনি এই সম্পর্কে। আচ্ছা, ওকে, অঙ্কিতা কি লিখছো? এটা স্পষ্ট নয় যে, এটা স্পষ্ট নয় যে হ্যাঁ, বর্তমানে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণমূলক সংস্থার উদ্যোগসমূহ আচ্ছা দাঁড়াও, ঝুঁকিপূর্ণ। এখানে আছে বর্তমান কারেন্ট গ্লোবাল রেগুলেটরি রিফর্ম, বর্তমান বৈশ্বিক নিয়ন্ত্রণমূলক, বর্তমান বৈশ্বিক নিয়ন্ত্রণমূলক উদ্যোগসমূহ, নিয়ন্ত্রণমূলক উদ্যোগসমূহ আহ, ওখানে ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ যা তাদেরকে পুনঃ পুনঃ অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়, অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়, তা থেকে তা থেকে আহ, আহ, আচ্ছা, তা থেকে ফেরাতে যথেষ্ট হবে কিনা, তা থেকে ফেরাতে যথেষ্ট কিনা বা যথেষ্ট হবে কিনা। এটা স্পষ্ট নয় যে বর্তমান বৈশ্বিক নিয়ন্ত্রণমূলক সংস্কার উদ্যোগসমূহ ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ যা তাদেরকে পুনঃ পুনঃ অস্থিরতার দিকে নিয়ে যায় তা থেকে ফেরাতে যথেষ্ট হবে কিনা। এখন দেখেন এটা কিভাবে আমরা মিলাবো। ইস্যুটা হলো এখানে আমরা একটু সেন্টেন্স আবার যাই, এত বড় সেন্টেন্স কিভাবে নিয়ে দেখেন। প্রথম অংশ হলো ইট ইজ নট ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট নয় যে কারেন্ট গ্লোবাল, এখানে বৈশ্বিক বর্তমান বা চলমান বৈশ্বিক সংস্কারমূলক উদ্যোগসমূহ, আমি যদি ভার্ব আকারে করি, উইল বি এনাফ টু ডিসুয়েড ব্যাংকস, দেখেন ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে প্রশমিত করতে যথেষ্ট কিনা ফ্রম রিস্কি, ঝুঁকিপূর্ণ ফটকামূলক আচরণ থেকে যা তাদেরকে পুনঃ পুনঃ অস্থিরতার দিকে নিয়ে যায়, এরকম কিন্তু লেখা যাবে, যা এভাবে লেখা যাবে, যা তাদেরকে পুনঃ পুনঃ অস্থিরতার দিকে নিয়ে যায়, এটা কিন্তু একদম প্রথম থেকে শুরু করলেও মিলবে। অর্থাৎ এটা স্পষ্ট নয় যে বর্তমান বৈশ্বিক সংস্কারমূলক উদ্যোগসমূহ আহ নিয়ন্ত্রণমূলক সংস্কার উদ্যোগসমূহ যা আহ, যথেষ্ট হবে কিনা ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোকে ফটকামূলক ঝুঁকিপূর্ণ আচরণ থেকে ফেরাতে যা তাদেরকে পুনঃ পুনঃ অস্থিরতার দিকে নিয়ে যায়। আমরা প্রথম দিকে করলে এটা মিলবে, এটা আপনি যদি প্রথম দিক থেকে করেন তাও এটা আপনাদের মিলবে। একটু বড় ছিল কিন্তু মেলানোর মতো ছিল, অনেকে আপনারা এটা করেন নাই। আচ্ছা, আমরা একটু অনুবাদে যাব, আজকে তো অনেকেই নাই। আমরা অনুবাদ আপনাদের পড়া ছিল 10 নম্বরটা না, দেখেন তো ট্রান্সলেশন কয় নাম্বারটা পড়া ছিল। ট্রান্সলেশন কয় নাম্বারটা ছিল, 10 নাম্বার না? স্যার জি স্যার 10 নাম্বার। হ্যাঁ, চলো একটু দেখি। হ্যাঁ, আরিফ লেখো, আমরা তাহলে একটু যাই। 9 তো শেষ হয়েছিল তাই না, 9 শেষ হয়েছিল না? জি স্যার। আচ্ছা, আমরা এই সপ্তাহে 4টা ক্লাস নেওয়ার টার্গেট আমাদের। আমরা বুধবার একটা অতিরিক্ত ক্লাস নিতে চাই ট্যাকটিক্স টু ট্রান্সলেট বিগ সেন্টেন্সের উপর, যেহেতু আমাদের একটা সপ্তাহ গ্যাপ হলো, ওটা কভার করার জন্য আমরা বুধবারে একটা অতিরিক্ত ক্লাস নিতে চাই ট্যাকটিক্স টু ট্রান্সলেট বিগ সেন্টেন্সের উপর।
আচ্ছা, আজকে আমরা অনুবাদই করব, যেহেতু অনেকেই নাই, নতুন করে গ্রামার আইটেমে যাচ্ছি না। দেখেন, হু ডাজ নট ড্রিম টু লিভ ইন ইজ অ্যান্ড কমফোর্ট উইথ হাই সোশ্যাল সেফটি নেট অ্যান্ড ফ্রি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ইন ওল্ড এজ? দিস ইজ দ্য কোশ্চেন। একটা কোশ্চেন দিয়ে শুরু। হ্যাঁ, মঞ্জুর ইসলাম বলেন, কি লিখছেন? স্যার, কে বৃদ্ধ বয়সে সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আরামাইসে বসবাস করতে স্বপ্ন দেখে না? হ্যাঁ, ওকে, ফাইন, সুন্দর হয়েছে। অঙ্কিতা মজুমদার, কি লিখছো? স্যার তাহলে আমি একটু লিভ নিলাম স্যার। কেতু লেখা নাই? স্যার আমি লিখি নাই। আর স্যার পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য স্যার একটু পড়তাছি। আচ্ছা, ঠিক আছে, যাও, ওকে। আমিও লিখি নাই। নওশিন লিখছেন? না স্যার। নওশিন লেখেন নাই। অঙ্কিতা মজুমদার লেখছো? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমরা দেখি। অঙ্কিতা মজুমদার বলো, কি লিখছো? বার্ধক্যে উচ্চ সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার স্বপ্ন কে না দেখে? গুড, সুন্দর হয়েছে, ফাইন, চমৎকার। বৃদ্ধ বয়সে ইন ওল্ড এজ দিয়ে শুরু হয়েছে, আমরা এটি শুরু করব। বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে, এখানে বলছে উইথ হাই সোশ্যাল সেফটি নেট অ্যান্ড ফ্রি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। তাহলে এখানে উইথ হাই সোশ্যাল সেফটি নেট, তাহলে উচ্চ সামাজিক সুরক্ষা, আহ, বৃদ্ধ বয়সে উচ্চ সামাজিক সুরক্ষা, সুরক্ষা, নেট লাগবে না, সেফটি নেট মানে সুরক্ষা, এবং মাংনা বা বিনামূল্যে, বিনামূল্যে স্বাস্থ্য সেবার সুবিধা, সুবিধা নিয়ে, সুবিধা নিয়ে আহ, আরাম আয়েশে, আরাম আয়েশে, আরাম আয়েশে কে না বাস করতে চায়? কে না বাস করতে চায়? আমরা শেষে দিলাম কে। তাহলে বৃদ্ধ বয়সে উচ্চ সামাজিক সুরক্ষা এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবার সুবিধা নিয়ে আরাম আয়েশে কে না বাস করতে চায়? আচ্ছা, পরেরটা বলা হয়েছে, the plain answer is this is the lifelong dream and desire of all the people from Bangladesh to Barbados and from Peru to Portugal. মঞ্জুর ইসলাম, কি লিখছেন? স্যার, এটা সরল স্বীকারোক্তি যে এটি বাংলাদেশ থেকে বার্বাডোস এবং পেরু থেকে পর্তুগাল পর্যন্ত সকল মানুষের জীবনব্যাপী আশা আকাঙ্ক্ষা। গুড, the plain answer is this, এর সহজ জবাব হলো, সহজ জবাব হলো বাংলাদেশ থেকে শুরু করে বার্বাডোস, বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে বার্বাডোস, 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 পেরু থেকে পর্তুগাল, পেরু থেকে পর্তুগাল, ও হ্যাঁ, এখানে এবং, এবং এবং পেরু থেকে পর্তুগালের সকল মানুষের স্বপ্ন, লাইফ লং ড্রিম এন্ড ডিজায়ার অল, সকল মানুষের জীবনব্যাপী স্বপ্ন, সকল মানুষের জীবনব্যাপী, জীবনব্যাপী স্বপ্ন এটা। তাহলে পেরু থেকে পর্তুগাল, জীবনব্যাপী স্বপ্ন এটা। ইয়েস, সুন্দর হয়েছে। ও একটু অঙ্কিতা মজুমদার কাছে শুনি। অঙ্কিতা, কি লাগছে? এর সহজ এখান থেকে। অঙ্কিতা মজুমদার, শুনছি তোমার কাছে, না বলো। অঙ্কিতা মজুমদার, শুনতে পাচ্ছি না। না, আচ্ছা, ওকে। তাহলে এর সহজ জবাব হলো বাংলাদেশ থেকে বার্বাডোস, পেরু থেকে পর্তুগালের সকল মানুষের জীবনব্যাপী স্বপ্নেরা। কিছু বাদ পড়ছে দেখেন তো। স্যার এই কান্ট্রি গুলো কারণ কি স্যার, এই যে পেরু থেকে পর্তুগাল, হ্যাঁ, এরা কি গরিব কান্ট্রি বা এটা কি কি কারণের? না, এটা হলো, এটা যেমন ধরেন বাংলাদেশ থেকে বারবাডোস, কোথায় বাংলাদেশ, তাই না, এশিয়ার এক প্রান্তে। বারবাডোস আবার দেখেন অনেক দূরের দেশ। পেরু থেকে পর্তুগাল আমেরিকা আবার ইউরোপের দেশ।
মানে এটা বোঝাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের, এটা বোঝাচ্ছে যে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের স্বপ্ন এটা। এটা বলার মাধ্যমে আপনার বোঝানো হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের স্বপ্ন। আর এই যে বি দিয়ে বি মিলানো আর কি, হ্যাঁ, বাংলাদেশের সাথে বার্বাডোস, আর পেরুর থেকে পর্তুগাল, এটা মিলানোর মাধ্যমে লেখাগুলো সুন্দর হয় আর কি। হ্যাঁ, এটা লেখাগুলা আপনার অলংকার বহুল হয়, এই জন্য এটা নিয়ে এভাবে আসা হয়েছে। লিখলে কি হয় হ্যাঁ, যে এক স্যার এটা কি এভাবে লেখা যায় যে এর সরল উত্তর হলো বাংলাদেশ থেকে শুরু করে বার্বাডোস এবং পেরু থেকে পর্তুগালের সকল মানুষের আজীবনের স্বপ্ন ও আকাঙ্ক্ষা এটি। হ্যাঁ, লেখা যাবে। সকল মানুষের স্বপ্ন, ডিজায়ার এন্ড ডিলাইট, দুইটা শব্দ ছিল না? সকল মানুষের ড্রিম, হ্যাঁ, দুইটা শব্দ, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আরেকটা শব্দ অ্যাড করে নাও, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আরিফ, স্বপ্ন ও আকাঙ্ক্ষা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা হলো, হ্যাঁ, কারণ এখানে ড্রিম এন্ড ডিজায়ার আছে। স্বপ্নের সাথে আকাঙ্ক্ষা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। পরে দেখি যাই, পরে যেটা বলা হয়েছে, ইট ইজ নিডলেস টু সে অনলি এ ডেভেলপড এন্ড প্রসপারাস কান্ট্রি make a peaceful abode for its citizens, not only ensuring all basic and fundamental needs, but also provide the taste of prosperous life. অঙ্কিতা মজুমদার, বলো। এটা বলার প্রয়োজন নেই যে একমাত্র উন্নত এবং সমৃদ্ধ দেশই পারে তার নাগরিকদের জন্য একটি শান্তিপূর্ণ বাসস্থান তৈরি করে দিতে। গুড, শুধুমাত্র সকল মৌলিক চাহিদাই নিশ্চিত করে না, বরং সমৃদ্ধ জীবনের স্বাদও প্রদান করে। গুড, চমৎকার লিখেছ। ইট ইজ নিডলেস টু সে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এটা বলার অপেক্ষা রাখে না, অপেক্ষা রাখে না যে, এটা বলার অপেক্ষা রাখে না যে দিলেও হবে না দিলেও হবে। ডেভেলপড, অনলি এ ডেভেলপড এন্ড প্রসপারাস কান্ট্রি, শুধু একটি উন্নত, শুধু একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধশালী দেশ, আচ্ছা, সমৃদ্ধশালী দেশ কি করতে পারে? টেস্ট অফ প্রসপার লাইফ কান্ট্রি, মেক এ পিসফুল অ্যাবড ফর ইটস সিটিজেন্স, এর নাগরিকদের জন্য, নাগরিকদের জন্য একটি শান্তিপূর্ণ আবাসভূমি, শান্তিপূর্ণ পিসফুল অ্যাবড, শান্তিপূর্ণ আবাসভূমি, আবাস ভূমি তৈরি করতে পারে, তৈরি করতে পারে। এখন দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু সুন্দর মিললো, কিন্তু পরে বলছে দেখেন, পরে বলছে, দেখেন একটু খেয়াল করে, নট অনলি এনশিওরিং ফর ইট সিজন, নট অনলি এনশিওরিং অল বেসিক এন্ড ফান্ডামেন্টাল বাট অলসো প্রোভাইডিং দ্য টেস্ট অফ প্রসপার লাইফ। এটা আগে দিই, এটা করার মাধ্যমে এটা করতে পারে, হ্যাঁ, এটা আগে রাখবেন। অর্থাৎ নাগরিকদের জন্য ওইটা করে একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে, এটা পরে লিখবেন। এটা আমি যদি লিখতে, অথবা এইভাবে যদি লিখি, তাহলে একটি আবাসভূমি তৈরি করতে পারে, তখন এইভাবে লিখতে হবে যে, শুধু দেখেন, শুধু শেষে লিখলে এইভাবে লিখবেন, শুধু এখানে সকল মৌলিক, সকল মৌলিক, বেসিক এন্ড ফান্ডামেন্টাল, কি লিখবো? মৌলিক এবং ফান্ডামেন্টাল। স্যার মৌলিক চাহিদাগুলা। দুইটা শব্দ আছে না এখানে, বেসিক এন্ড ফান্ডামেন্টাল নিডস, মৌলিক এবং আবশ্যিক। মৌলিক এবং আবশ্যিক, মৌলিক, হ্যাঁ, বাংলা একটা আবশ্যিক, ফান্ডামেন্টালটা আবশ্যিক হয় না, কি লেখা যায় বলেন তো? ভালো বাংলা দুইটা একই সেন্স আছে, তাই না? বেসিক বাংলায় তো ফান্ডামেন্টাল নিডস, মৌলিক প্রয়োজনীয় আমরা বলি, তাই না? বেসিক রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ভালো বাংলা একটু বলেন একজন। বেসিক এন্ড ফান্ডামেন্টাল, মৌলিক এবং ফান্ডামেন্টাল। অত্যাবশ্যকীয় বলা যায় না? হ্যাঁ, বলি যে, হ্যাঁ, ফান্ডামেন্টাল বলি। শুধু, সকল মৌলিক ও অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় কাছাকাছি যাই, লিখে দেই, অত্যাবশ্যকীয়, এনশিওরিং অল বেসিক নিডস, প্রয়োজন, প্রয়োজন নিশ্চিত করে না,
নিশ্চিতই করে না। দেখেন, তারপর বলা হয়েছে বাট অলসো প্রোভাইড আর্চিং টুয়ার্ডস দ্য টেস্ট অফ প্রসপার লাইফ, বাট অলসো প্রোভাইডিং, নিশ্চিত করে না, প্রোভাইড টেস্ট অফ প্রসপারাস লাইফ, সমৃদ্ধ জীবনের স্বাদ দেয়। মিলল না কিন্তু, দেখেন সমৃদ্ধ জীবনের স্বাদও প্রদান করে। একটু খেয়াল করে দেখেন, এইভাবে যে আমি লিখি একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে, খাপসারা খাপসারা। খেয়াল করেন, এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু একটি উন্নত সমৃদ্ধ দেশ এর নাগরিকদের জন্য একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে, শুধু মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রয়োজন নিশ্চিত করে না, সমৃদ্ধ জীবনের স্বাদও দিতে পারে। তাহলে কি মিললো? দেখেন তো, সেন্টেন্সটা মিলে নাই কিন্তু, না? এখন তাহলে এইভাবে লিখতে হবে, খেয়াল করেন। আবাসভূমি তৈরি, এখানে দেখেন একটি উন্নত সমৃদ্ধ দেশ এর নাগরিকদের এখানে লিখবেন শুধু সকল মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রয়োজন, আহ আচ্ছা আচ্ছা সকল, আচ্ছা মৌলিক, স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা বলার অপেক্ষা রাখে না যে শুধুমাত্র উন্নত ও সমৃদ্ধ দেশ এর জনগণের জন্য শুধু মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে না, সাথে উন্নত জীবনের জন্য উন্নত জীবনের ব্যবস্থা করে একটি শান্তিপূর্ণ আবাস তৈরি করতে পারেন। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি, এটা পরে নিয়ে যান। একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে, এটুকু পরে নিয়ে যান। আবার দেখেন, এটা লিখবো হলো যে নাগরিকদের জন্য শুধু মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রয়োজন নিশ্চিতই করে না, সমৃদ্ধ জীবনের স্বাদও প্রদান করে করে একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে। এও লেখা, এটুকু শেষে নিয়ে যাবা। অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু একটি উন্নত সমৃদ্ধশালী দেশ এর নাগরিকদের জন্য শুধু সকল মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রয়োজন প্রয়োজনই নিশ্চিত করে না, প্রয়োজনই, এখানে প্রয়োজনই দেই, প্রয়োজনই নিশ্চিত, এখানে রিটা বাদ দিয়ে দেই, প্রয়োজনই নিশ্চিত করে না, সমৃদ্ধ জীবনের স্বাদও প্রদান করার মাধ্যমে, স্বাদও প্রদান করার মাধ্যমে, স্বাদ ও প্রদান করার মাধ্যমে, পরে এটা একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে। তাহলে কি হলো? এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু একটি উন্নত সমৃদ্ধশালী দেশ, আমি একটু বিগ স্ক্রিনে চলে যাই, দেখেন তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু একটি উন্নত সমৃদ্ধশালী দেশ এর নাগরিকদের জন্য শুধু সকল মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রয়োজন নিশ্চিত করে না, সমৃদ্ধ জীবনের স্বাদও প্রদান করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে, একটি শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করতে পারে। একটি শান্তিপূর্ণ, একটু কাইটা দিয়ে নিচে লিখলেই হবে, এটা জাস্ট কাইটা দিয়ে নিচে শেষে অ্যাড করে দিলে হবে। নেক্সট, তারপরে যেটা বলা হয়েছে, Bangladesh, a country of huge population and minimum natural resources, marching towards economic progress at an unstoppable speed. হ্যাঁ বলেন, এটা মঞ্জুর ইসলাম কি লিখছেন? স্যার বাংলাদেশ অধিক জনসংখ্যা ও সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়ে অদম্য গতিতে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গুড, চমৎকার হয়েছে। ওকে, এখানে বলছে বাংলাদেশ এ কান্ট্রি অফ হিউজ পপুলেশন মিনিমাম ন্যাচারাল রিসোর্সেস, এখানে বাংলাদেশের পরে নাউন ইন অ্যাপোজিশনটা আছে, আমরা যখন বাংলা অনুবাদ করবো নাউন ইন অ্যাপোজিশনটা আগে দিলে ভালো হয়। এ কান্ট্রি অফ হিউজ পপুলেশন মিনিমাম ন্যাচারাল রিসোর্সেস, তাহলে বিশাল জনসংখ্যা ও সীমিত প্রাকৃতিক সম্পদের দেশ বাংলাদেশ। হ্যাঁ, এখানে তাহলে বিপুল জনসংখ্যা, বিপুল জনসংখ্যা জনসংখ্যা এবং এবং সীমিত সীমিত প্রাকৃতিক সম্পদের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সম্পদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ কি করছে? এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ কান্ট্রি হিউজ পপুলেশন রিসোর্সেস মার্চিং টুয়ার্ডস ইকোনমিক প্রগ্রেস অদম্য গতিতে বা অপ্রতিরোধ্য গতিতে, অপ্রতিরোধ্য গতিতে গতিতে মার্চিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট, মার্চিং টুয়ার্ডস ইকোনমিক প্রগ্রেস, অদম্য গতিতে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে।
গতিতে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দিকে এগিয়ে চলছে বা এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। একটু স্ক্রিন আমরা একটু দেখি। বিপুল জনসংখ্যা এবং সীমিত প্রাকৃতিক সম্পদের দেশ বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে আসেন, আচ্ছা, as part of this long term vision Bangladesh dreams to be a developed country by 2041। হ্যাঁ বলেন, মঞ্জুরুল ইসলাম কি লিখলেন? স্যার এটির দীর্ঘমেয়াদী লক্ষ্যের একটি হলো 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশের হওয়ার স্বপ্ন দেখে। গুড। এর দীর্ঘমেয়াদী as part of long term vision, দীর্ঘমেয়াদী এই ভিশন অর্থ কি? ভিশন দীর্ঘমেয়াদী লক্ষ্য স্যার বলা যায়, আর কি বলা যায়? পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ভিশন, হ্যাঁ পরিকল্পনা বলা যায়। আরো ভালো বাংলা আছে কি ভিশনের? রূপকল্প বলা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, রূপকল্পই বলি। এর দীর্ঘমেয়াদী রূপকল্পের, এটা ভালো শব্দ, রূপকল্পের, দেখেন এর দীর্ঘমেয়াদী রূপকল্পের অংশ হিসেবে রূপকল্পের অংশ হিসেবে বাংলাদেশ ড্রিমস টু বি ডেভেলপ কান্ট্রি। বাংলাদেশ সময়টা আগে নিয়ে আসবো। বাংলাদেশ 2041 সাল নাগাদ, পাই যেহেতু আছে নাগাদ, একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে। বাংলাদেশ নাগাদ একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে, উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা একটু বিগ স্ক্রিনে দেখি কি হলো যে পরের লাইনটা, এর দীর্ঘমেয়াদী রূপকল্পের অংশ হিসেবে অ্যাজ পার্ট অফ ইটস বা হ্যাঁ, এর দীর্ঘমেয়াদী রূপকল্পের অংশ হিসাবে বাংলাদেশ 2041 সাল নাগাদ একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, অনেক ভালো বাংলা করেছি আমরা, সুন্দর হয়েছে। তারপরে দেখেন, এরপরে যাই, পরে যেটা বলা হয়েছে, হোয়াট ভিশন 2041 ইজ, অর্থাৎ এখানে রূপকল্প 2041 কি, এটা লাগছে প্যারা, রূপকল্প 2041 কি? Okay, Vision 2041 is a charter for moving towards a prosperous future, earmarked by the government under the leadership Sheikh Hasina soon after assuming power in 2008। এখানে দেখেন ইয়ারটা শেষে দেওয়া আছে, ইংরেজি বাক্যে ইয়ারটা শেষে থাকবে, বাংলা বাক্যে আমরা ইয়ারটা আগে নিয়ে আসবো। ইয়ার এবং প্লেস ইংরেজি বাক্যে সাধারণত শেষে থাকে, বাংলা বাক্যে আগে নিয়ে আসবো। তাহলে আমরা এটা 2008 সালে এটা দিয়ে শুরু করব। অর্থাৎ এখানে দেখেন 2000 soon after assuming power in 2008 এও শুরু করব। 2008 সালে ক্ষমতা গ্রহণের পরপরই, হ্যাঁ তারপর দেখেন আমি এখানে শুরু করি, বাকিটা আপনারা বলবেন। 2008 সালে 2008 সালে ক্ষমতা ক্ষমতায় আসার পরপরই, দেখেন 2008 সালে ক্ষমতায় আসার পরপরই, আচ্ছা লিডারশিপ এখানে বাই দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ শেখ হাসিনার নেতৃত্বে, হ্যাঁ সরকার, দেখেন এখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, নেতৃত্বাধীন সরকার। এখন মঞ্জুর শেষ করেন, বাকিটা কি লিখছেন? 2008 সালে ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনার স্যার নেতৃত্বাধীন সরকার, হ্যাঁ স্যার 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার একটি সনদ।
আচ্ছা, এখানে সরকার আসার পরপরই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, তারপর স্যার সরকারের এটা 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 সরকার এটা গ্রহণ করে। ওকে, ভিশন চার্টার মুভিং টু প্রসপারাস ফিউচার ইয়ার ইয়ার মার্কড বাই দা, এই যে এখানে দেখেন একটা শব্দ আছে যে ইয়ার মার্কড বাই দা গভর্নমেন্ট, এখানে প্রসপারাস ফিউচারের জন্য এই ইয়ার মার্ক বাই নেতৃত্বাধীন সরকার, আহ, সরকার কর্তৃক বাই আছে তো, কর্তৃক গৃহীত সরকার, দেখেন আসার পরপরই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত, এখন আসেন চার্টার, অর্থাৎ গৃহীত, আহ, গৃহীত সামনে চলার চার্টারই হলো, দেখেন অর্থাৎ মিলতেছে না, চার্টার ফর মুভিং টুয়ার্ডস প্রসপারাস ফিউচার, অর্থাৎ এখানে দেখেন গৃহীত সরকার, সরকারের আহ, দেখেন এখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, স্যার আহ, এটা এভাবে করা যায় না? হ্যাঁ বলো। 2008 সালে ক্ষমতা গ্রহণের পরপরই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কর্তৃক নির্ধারিত ভিশন 2041 হলো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি হ্যাঁ সনদ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভালো লাগছো। 2008 সালে ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক, কর্তৃক নির্ধারিত, কর্তৃক এই গৃহীত বা নির্ধারিত হ্যাঁ হ্যাঁ, এখানে কর্তৃক গৃহীত, গৃহীতই দাও, যেটা বলছিলাম কর্তৃক গৃহীত, তারপর কি লিখছো? গৃহীত ভিশন 2041 হলো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে গৃহীত অগ্রসর না, হওয়ার জন্য। গৃহীত, আচ্ছা লিখি, তা একটু ইমপ্রুভ করতে হবে। গৃহীত রূপকল্প 2041, রূপকল্প 2041 হলো, হলো, তারপর বলো। সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি সনদ। আচ্ছা, হলো সমৃদ্ধ ভবিষ্যতের, ভবিষ্যতের জন্য অগ্রসর হওয়ার সনদ। অনেক ভালো লিখেছো, আর একটু ইমপ্রুভ করতে পারি আমরা। মঞ্জুর ইসলাম বলেন এটা আরেকটু কি করলে আরো সুন্দর হবে। 2008 সালে ক্ষমতা আসার পরপরই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত রূপকল্প 2041। আচ্ছা দেখেন এখানে সরকার কর্তৃক আমি যদি বলি যে গ্রহণ করা হয় রূপকল্প 2041, যা সরকার কর্তৃক দেখেন গৃহীত হয়, দেখেন গৃহীত হয় রূপকল্প 2041, যা এখন দেখেন সুন্দর হবে, গৃহীত হয় রূপকল্প 2041, যা সমৃদ্ধ ভবিষ্যতের জন্য অগ্রসর হওয়ার সনদ, যা সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার সনদ, সমৃদ্ধ ভবিষ্যতের পথে, পথে অগ্রসর হওয়ার সনদ। এখন দেখেন এই যে আটকে যাওয়াটা কোথায় হলো আমাদের, 2008 সময় দিয়ে শুরু করলাম, 8 সালে ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত হয় রূপকল্প 2041। এখানে দেখেন যা, একটা যা যোগ করা হলো, তাহলে সুন্দর মিলল, যা সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার সনদ। আমরা যখন একটা সিম্পল সেন্টেন্স মানে বড় সেন্টেন্স থাকবে, ওই হুবহু স্ট্রাকচারে যখন মিলাতে না পারবো, আমরা একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করব, যা এনে যেটি এনে, তাহলে সুন্দর মিলবে। তাহলে 2008 সালে ক্ষমতা আসার পরপরই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত হয় রূপকল্প 2041, যা সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার সনদ। আর যদি সিম্পলে করতে চাই এরকম হবে, 2008 সালে ক্ষমতা আসার পরপরই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত রূপকল্প 2041 হলো, গৃহীত রূপকল্প 2041 হলো সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার একটি সনদ, হওয়ার একটি সনদ, এরকম লেখা যাবে। হ্যাঁ সুন্দর হয়েছে, আমার থেকে তো ভালো অনুবাদ পারছো অঙ্কিতা তুমি। স্যার ওই যে ভীষণ, না স্যার, আপনার থেকে কখনো ভালো হবে না স্যার। অনেক সুন্দর করেছো অনুবাদ, এই তো চমৎকার পারতেছো, আমি তো আটকে গেলাম দেখো, কিন্তু তুমি করে ফেলছো, তাই না? এটা বিশাল তো। দেখো আমি কিন্তু একটা না পারি নাই, আমাকে একটু ভাবতে হয়েছে বা আটকে যেতে হয়েছে, কিন্তু তুমি কিন্তু একটা না করে ফেলছো। হ্যাঁ মাসুদ করিম কি বলছিলেন? স্যার বলছিলাম ভীষণের বাংলা যদি ভীষণই লেখা যায়, হ্যাঁ ভীষণ লেখা যায়, এটা রূপকল্প আরো ভালো শব্দ হয় আর কি। হ্যাঁ কারণ মানে দুইটা ওয়ার্ড আছে রিলেটেড, মিশন এবং ভিশন। ভিশন হচ্ছে লং টার্ম যে প্ল্যানিং,
হ্যাঁ, এটাকে নর্মালি ভিশন, আর মিশনটা হচ্ছে শর্ট টার্ম যে শর্ট টার্ম। হ্যাঁ প্ল্যানিংটা। হ্যাঁ, ভিশন লেখা যায়, আপনি ভিশন লিখতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু এটা বাংলায় আমাদের রূপকল্পই বলে। সরকার কিন্তু রূপকল্প 2041 বাংলায় বলে, তাই না? দেখবেন যে রূপকল্প বাংলায় রূপকল্প 2041 বলে। এটা ভীষণ লেখলেও কোনো অসুবিধা নেই, এটা লেখা যাবে, কারণ এটা হলো আপনার প্রপার নাউন, কোনো অসুবিধা নেই। তারপর আসেন, ইট ইজ ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান টু ফার্দার ডেভেলপ সোশিও ইকোনমিক স্ট্যান্ডিং অফ দ্য কান্ট্রি। আচ্ছা, ফার্দার ডেভেলপ, হ্যাঁ অঙ্কিতা মজুমদার কি লিখছো? দেশের আর্থসামাজিক অবস্থার আরো উন্নয়ন করতে এটি একটি জাতীয় কৌশলগত পরিকল্পনা। গুড। টু ফার্দার ডেভেলপ দ্য সোশিও ইকোনমিক স্ট্যান্ডিং অফ দ্য কান্ট্রি, দেশের অর্থ সামাজিক অবস্থা, দেশের আর্থসামাজিক অবস্থার সামাজিক অবস্থার আরো উন্নয়নের জন্য এটি একটি জাতীয় কৌশলগত পরিকল্পনা। গুড, জাতীয় কৌশলগত পরিকল্পনা। জাতীয় কৌশলগত পরিকল্পনা দেশের আর্থসামাজিক অবস্থার আরো উন্নয়নের জন্য এটি একটি জাতীয় কৌশলগত পরিকল্পনা। জাতীয় কৌশলগত পরিকল্পনা। গুড। আসো, তারপরে টু কনভার্ট ভিশন 2041 into a development strategy, the government is formulating perspective plan 2022 to 2041 with required policies programs with a view to bringing changes in agriculture, industry, trade, education, healthcare, communicate। বিশাল এক সেন্টেন্স। এখন মনিরুল ইসলাম আমাকে বলেন, এই সেন্টেন্সটা কোথা থেকে শুরু করবেন? স্যার আমি লিখছি রূপকল্প 2041 কে একটি উন্নয়ন কৌশলে রূপান্তর করতে সরকার কৃষি, শিল্প, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তন আনতে প্রয়োজনীয় নীতি এবং কর্মসূচি হিসেবে প্রেক্ষিত পরিকল্পনা 2022 থেকে 41 গঠন করেছে। খুব সুন্দর হয়েছে, চমৎকার লিখেছেন। তাহলে আপনি কি করলেন এখানে, খেয়াল করেন, প্রথমে যে কাজটা করলেন যে টু কনভার্ট ভিশন 2041 ইন্টু এ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এটুকু লিখছেন, তাই না? অর্থাৎ রূপকল্প জি স্যার। 2041 কে একটি উন্নয়ন কৌশলে পরিণত করতে, আমি একটু লিখি আপনি যেটা লিখছেন। অর্থাৎ রূপকল্প 2041 কে রূপকল্প 2041 কে একটি স্যার উন্নয়ন কৌশলে রূপান্তর করতে, হ্যাঁ ইন্টু ডেভেলপমেন্ট স্টেজ, হ্যাঁ উন্নয়ন কৌশলে রূপান্তর করতে, উন্নয়ন কৌশলে রূপান্তর করতে। এখন দেখেন এখানে আমরা খেয়াল করেন, সুন্দর হয়েছে আপনারা, উন্নয়ন করতে সরকার এই কাজটা করেছে, তাই না? এখন এখানে খেয়াল করেন, উন্নয়ন করতে গভর্নমেন্ট ইজ ফর্মুলেটিং এত, মানে এই যে পরিকল্পনা করছে এখন করছে উইথ রিকোয়ার্ড পলিসিস, এই ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি সহ এই কল্পনা গ্রহণ করছে, মানে XYZ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা সহ একটা পার্সপেক্টিভ প্ল্যান গ্রহণ করেছে। সুন্দর হয়েছে। তাহলে এটাই বলবো আমরা, রূপকল্প 2041 কে একটি উন্নয়ন কৌশলে রূপান্তর করতে সরকার, তাহলে বলেন সরকার পরে দিচ্ছেন, সরকার, হ্যাঁ সরকার, জি স্যার, হ্যাঁ সরকার কৃষি, হ্যাঁ সরকার কৃষি শিল্প, শিল্প, বাণিজ্য, বাণিজ্য, শিক্ষা, শিক্ষা, তারপর স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সেবা, হ্যাঁ, এবং এবং যোগাযোগের ক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তন আনতে। আচ্ছা, পরিবর্তন আনতে কোথায় আছে, টু ব্রিং না, এখানে পরিবর্তনটা কোথায়, হ্যাঁ উইথ এ ভিউ টু চেঞ্জ, হ্যাঁ ব্রিঙ্গিং চেঞ্জেস, হ্যাঁ এখানে ক্ষেত্রে পরিবর্তন আনতে, হ্যাঁ স্যার প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি, উইথ রিকোয়ার্ড পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, এখানে হ্যাঁ গুড, রিকোয়ার্ড প্রয়োজনীয় নীতি ও ও কর্মসূচি হিসেবে
এখানে বলছে, এখানে শব্দটা হলো প্রোগ্রামস। হ্যাঁ, কর্মসূচি। কর্মসূচি। হ্যাঁ, কর্মসূচি। সূচি হিসেবে প্রেক্ষিত পরিকল্পনা। আচ্ছা, উইথ রিকোয়ার্ড, এটা সহ। কর্মসূচি উইথ আছে তো, উইথ জি সহ স্যার। দেন। এখানে জি স্যার। নীতি ও কর্মসূচি সহ। হ্যাঁ, প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি সহ। তারপর কি লিখছেন? স্যার প্রেক্ষিত পরিকল্পনা। আচ্ছা, পার্সপেক্টিভ প্ল্যান 2000 তো। পার্সপেক্টিভ প্ল্যান প্রেক্ষিত পরিকল্পনা বলে বাংলা? স্যার প্রেক্ষিত পরিকল্পনা স্যার। আচ্ছা, প্রেক্ষিত শব্দটা ভালো। হ্যাঁ, প্রেক্ষিত পরিকল্পনা। 2022 থেকে 2041 কল্পনা 2022 থেকে 2041। গঠন করেছে। হ্যাঁ, গঠন করেছে। 2030 থেকে। 2030 না? না, 41 আছে তো, ওই যে পিপি 241। প্ল্যান 2022 থেকে 41, পিপি টু। হ্যাঁ, এত ব্র্যাকেটে লেখেন পিপি। পিপি এখানে 2041। তারপর গঠন করেছে। খুবই চমৎকার হয়েছে। একটু অঙ্কিতা মজুমদার বলো তো কি লিখছিলাম? ভিশন 2041-কে একটি উন্নয়ন কৌশলে রূপান্তর করতে কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগে পরিবর্তন আনতে সরকার প্রয়োজনীয় নীতিমালা ও কর্মসূচি সহ প্রেক্ষিত পরিকল্পনা 2022 থেকে 2041 প্রণয়ন করেছে। গুড। হ্যাঁ, প্রণয়ন করেছে। এটা গঠন না হলে প্রণয়ন করেছে লেখেন, আরো ভালো। প্রণয়ন করেছে, ইয়েস। সরকার কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, সেবা এবং যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তন আনতে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি সহ, নীতি ও কর্মসূচি সহ সহ প্রেক্ষিত পরিকল্পনা 2022 থেকে 2041 প্রণয়ন করেছে। অঙ্কিতা, তোমার পারফরমেন্সে আমি খুবই প্লিজড। পিঙ্কি রানী মজুমদার, তোমার বোন, ও যখন আমার কাছে শুরু করছিল তখন যা কিছুই পারতো না। পরবর্তীতে ও সর্বশেষ যখন আমার কাছে শেষ করে যায়, আমি বিশেষ ভাইবা স্পিকিং করছে, আমি ওর পারফরমেন্সে আসলে থান্ডার্ড অ্যাস্টনিশড হয়ে যেতাম যে কি বলে, এত চমৎকার প্রেজেন্টেশন ছিল। তুমি আস্তে আস্তে সেদিকে যে হাঁটছো, এটা ভালো। তোমার সেদিকে ধাবিত হচ্ছ, এটা ভালো। তোমার এবার প্রিলি আসে নাই, অসুবিধা নেই। তোমার যে দক্ষতা, যোগ্যতা, তুমি অবশ্যই ব্যাংকের পরীক্ষাগুলো দিবা। হ্যাঁ, তোমার ফার্স্ট ক্লাস একটা জব পাওয়া শুধু সময়ের ব্যাপার। তুমি একটা প্রিলি পাস করো, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, তুমি অবশ্যই জব পাবা। একটা ব্যাংকের প্রিলি পাস করে আসো। দোয়া করবেন। হ্যাঁ, 300 পোস্ট থাকলেও সেখানে তুমি চাকরি পাবা। ব্যাংকে অ্যাপ্লাই করো তো এখন, না করো না? জি স্যার। হ্যাঁ, তুমি অবশ্যই ব্যাংকে অ্যাপ্লাই করবা। তোমার ওই প্রাইমারি টাইমারি ছোটখাটো চাকরি লাগবে না। তোমার যে এফিসিয়েন্সি, তুমি বিসিএস প্রিলি পাস করলে বিসিএস ক্যাডার হয়ে যাবা। আর সেটা না হলে ব্যাংকে ফার্স্ট ক্লাস জব পাবা। অন্যান্য যে ফার্স্ট ক্লাস জবগুলো আছে সবগুলো পরীক্ষা দেবে। তোমার একটু সময় লাগছে, কিন্তু তুমি অবশ্যই গন্তব্যে পৌঁছাবা। হ্যাঁ, তোমার হিউজ পটেনশিয়ালিটি কিন্তু আছে। তোমার খালি কাজ একটাই, কোর্সের শেষ পর্যন্ত যাওয়া। কিন্তু এর আগে একটা রিটেন কোর্সে শেষ পর্যন্ত যেতে পারোনি, এবার কিন্তু অনেক ভালো হচ্ছে তোমার। হ্যাঁ, এবার আর যেন হতাশা গ্রাস না করে। জি জি স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে যাই। তারপরে যেটা বলা হয়েছে, কমিউনিকেশন। বাংলাদেশ গোল ইজ টু বিকাম অ্যান আপার মিডল ইনকাম কান্ট্রি, ইউএমআইসি বাই 2030 অ্যান্ড হাই ইনকাম কান্ট্রি বাই 2041। হ্যাঁ, অঙ্কিতা মজুমদার কি লেখছো? বাংলাদেশের লক্ষ্য 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। গুড। বাংলাদেশের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়, না উচ্চ মধ্য আয়ের দেশ। আপার জি মিডল স্যার। ইনকাম, হ্যাঁ, আপার উচ্চ মধ্য আয়ের দেশ। উচ্চ মধ্য আয়ের দেশ, ব্র্যাকেটে কি আছে? এটা হলো ইউএমআইসি। ইউএমআইসি এবং 2041 সাল নাগাদ, এবং 2041 সাল নাগাদ কিসে পরিণত হওয়া? হাই ইনকাম কান্ট্রি, না উচ্চ। উচ্চ উচ্চ আয়ের দেশ। হ্যাঁ, উচ্চ উচ্চ আয়ের আয়ের দেশে। দেশে, ব্র্যাকেটে হলো এখানে হাই, এইচ আই সি, এইচ আই
সিতে পরিণত হওয়া, দেশে পরিণত হওয়া। আচ্ছা, অবজেক্টিভস অফ ভিশন 2041। ভিশন এখানে রূপকল্প 2041-এর লক্ষ্য সমূহ। তারপরে অর্থাৎ রূপকল্প 2041 এর লক্ষ্য সমূহ। আচ্ছা, দ্য অবজেক্টিভস অফ ভিশন 2041 আর অ্যাজ ফলোস। অর্থাৎ রূপকল্প 2041 এর রূপকল্প 2041 এর লক্ষ্য সমূহ নিম্নরূপ। এখন আমরা একটা একটা লিখি, উপর থেকে মুছে দেই, একটা একটা লিখবো। প্রথম কি আছে দেখো, প্রথমে আছে রিডিউসিং পভার্টি লেভেল টু 0, এক্সট্রিম পভার্টি লেভেল টু 0.68%। হ্যাঁ অঙ্কিতা, কি লাগছে প্রথমটা? দারিদ্র্যের মাত্রা শূন্যে নামিয়ে আনা, চরম আচ্ছা, দারিদ্র্যের মাত্রা 0.8%। রিডাকশন পভার্টি লেভেল টু 0। হ্যাঁ, অর্থাৎ এখানে পভার্টি দারিদ্র্যের মাত্রা শূন্যে নামিয়ে আনা, শূন্যে নামিয়ে আনা, ব্রেকেটে চরম দারিদ্র্য, চরম দারিদ্র্য, চরম দারিদ্র্য 0.68% নামিয়ে আনা। এটা ব্রেকেটে থাকবে। দারিদ্র্যের মাত্রা শূন্যে নামিয়ে আনা, ব্রেকেটে চরম দারিদ্র্য 0.68% নামিয়ে আনা। 2 নম্বর, মেকিং হাঙ্গার ফ্রি কান্ট্রি, কি লিখছ? ক্ষুধামুক্ত দেশ তৈরি করা। হ্যাঁ, ক্ষুধামুক্ত দেশ গঠন। হ্যাঁ, ক্ষুধামুক্ত দেশ গঠন, ক্ষুধামুক্ত দেশ গঠন, ক্ষুধামুক্ত দেশ গঠন। 3 নম্বর, রেইজিং পার ক্যাপিটা ইনকাম আপ টু 12,500। মাথাপিছু আয় 12,500 মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি করা। হ্যাঁ, গড় মাথাপিছু আয়, গড় মাথাপিছু আয় এখানে ইউএস ডলার 12,500। এখানে বলছে হলো ইনকাম আপ টু, হ্যাঁ, এত পর্যন্ত বৃদ্ধি করা, বৃদ্ধি করা। তারপর 4 নম্বর বলছে ইনক্রিজিং জিডিপি গ্রোথ আপ টু 9.9%, কি লিখছ? জিডিপি প্রবৃদ্ধি 9.9% পর্যন্ত বৃদ্ধি করা। হ্যাঁ, জিডিপির প্রবৃদ্ধি 9.9% পর্যন্ত বৃদ্ধি করা। জিডিপি প্রবৃদ্ধি 9.9% পর্যন্ত বৃদ্ধি করা। ইনক্রিজিং ট্যাক্স কালেকশন টু 15% অফ জিডিপি, কি লিখছ? কর সংগ্রহ জিডিপির 15% উন্নীত করা। হ্যাঁ, কর আরোহণ বা সংগ্রহ, আরোহণ জিডিপির 15% উন্নীত করা, উন্নীত করা। 6 বলছে রিচিং 100% লিটারেসি রেট, কি লিখছ? সাক্ষরতার হার 100% পৌঁছানো। হ্যাঁ, সাক্ষরতার হার 100% পৌঁছানো। ওকে, সাক্ষরতার হার, সাক্ষরতার হার 100% পৌঁছানো। সাক্ষরতার হার 100% পৌঁছানো। সাক্ষরতার হার, উপর থেকে মুছি, 100% পৌঁছানো।
সাক্ষরতার হার 100% পৌঁছানো। তারপরে আছে আমাদের 7, জনসংখ্যা বৃদ্ধি 1% নিচে হ্রাস করা। রিডাকশন পপুলেশন গ্রোথ টু লেস দেন 1%। হ্যাঁ, এখানে জনসংখ্যা বৃদ্ধি 1% নিচে নামিয়ে আনা। হ্যাঁ, এখানে জনসংখ্যা বৃদ্ধি 1%, নিচে নামিয়ে আনা, বা 1% থেকে হ্যাঁ নিচে নামিয়ে আনা। তারপরে 8, ইনক্রিজিং ইনভেস্টমেন্ট রেশিও 46.9%। কি লিখছো? বিনিয়োগ অনুপাত 46.9% বৃদ্ধি করা। বিনিয়োগ অনুপাত 46.9% বৃদ্ধি করা। 9, রেইজিং অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি টু 80 ইয়ার্স। কি লিখছো? গড় আয়ু 80 বছরে উন্নীত করা। গড় আয়ু 80 বছরে উন্নীত করা। গড় আয়ু 80 বছরে উন্নীত করা। হ্যাঁ, শব্দগুলো খুব ভালো অনুবাদ হয়েছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডেরই এক্সাক্ট অনুবাদটা আসছে, এবং এটাই আমাদের এখানকার লক্ষ্য। আচ্ছা, তারপরে আসো, গ্রোয়িং এক্সপোর্ট আর্নিংস টু 30 বিলিয়ন অ্যানুয়ালি। বার্ষিক রপ্তানি আয় 30 বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করা। হ্যাঁ, বার্ষিক রপ্তানি 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। উন্নীত করা। 11, রেইজিং পাওয়ার জেনারেশন টু অ্যাবাউট 60,000 মেগাওয়াট। কি লিখছো? বিদ্যুৎ উৎপাদন প্রায় 6,000 মেগাওয়াটে উন্নীত করা। হ্যাঁ, এখানে বিদ্যুৎ উৎপাদন 6,000 মেগাওয়াট না 60,000? ঠিক আছে, বিদ্যুৎ 60,000। হ্যাঁ 60,000 মেগাওয়াটে উন্নীত করা। বিদ্যুৎ উৎপাদন 60,000 মেগাওয়াটে উন্নীত করা। তারপর বলছে ডিসেন্ট্রালাইজিং অফ ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। কি লিখছো? অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। গুড। এখানে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। চমৎকার হয়েছে, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। নাইস। তারপরে যেটা বলা হয়েছে, যাই। আচ্ছা, কি ডাইভার্স ফর চেঞ্জিং ইকোনমিক স্ট্যাটাস বাই 2041। 2041 সাল নাগাদ অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য প্রধান চালিকা শক্তিসমূহ। 2041 সাল নাগাদ 41 সাল নাগাদ অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের প্রধান চালিকা শক্তিসমূহ। আচ্ছা, পরে বলছে টু বি এ ডেভেলপ কান্ট্রি উই নিড হাই ইকোনমিক গ্রোথ and the following key drivers are expected to play determining role.
হ্যাঁ বলো অঙ্কিতা মজুমদার কি লিখছো? একটি উন্নত দেশে পরিণত হতে আমাদের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন এবং নিম্নলিখিত মূল চালিকাগুলো নির্ধারক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। গুড। টু বি এ ডেভেলপড কান্ট্রি উই নিড হাই ইকোনমিক গ্রোথ। উন্নত দেশ হওয়ার জন্য উন্নত দেশ হওয়ার জন্য টু বি ডেভেলপ কান্ট্রি আমাদের দরকার উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমাদের দরকার হাই ইকোনমিক গ্রোথ, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি। এন্ড দ্য ফলোইং কি ডাইভার্স এবং নিম্নলিখিত কি লাগছে প্রধান চালিকা শক্তিসমূহ। স্যার, মূল চালিকাগুলো। হ্যাঁ ওকে লেখো। মূল চালিকা চালিকা শক্তিসমূহ বলি সমূহ ডিটারমিনিং নির্ধারণী ভূমিকা পালন করবে, নির্ধারণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে প্রত্যাশা করা হচ্ছে। সুন্দর লাগছে। তাহলে আমরা একটু বিগ স্ক্রিনে দেখাই কারণ ক্লাসটা অনেকেই পরে এটা করবে। আমরা একটু দেখি। উন্নত দেশ হওয়ার জন্য আমাদের দরকার উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিম্নলিখিত মূল চালিকা শক্তিসমূহ নির্ধারণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে যাই, এবার মঞ্জুরুল ইসলামের কাছে আমরা যাব। মঞ্জুরুল ইসলাম একটু বলবেন পদ্মা মাল্টিপারপাস, পদ্মা বহুমুখী সেতু এখানে যেটা আছে সেটা একটু যাই। এক নম্বর হলো আমাদের পদ্মা বহুমুখী সেতু। পদ্মা বহুমুখী সেতু, পদ্মা বহুমুখী সেতু। আচ্ছা এরপর বলছে দ্য পদ্মা ব্রিজ ইজ এক্সপেক্টেড টু ট্রান্সফর্ম দ্য লাইফ অফ 30 মিলিয়ন বাংলাদেশিজ থ্রু ইনক্রিজড প্রোডাক্টিভিটি অ্যান্ড কানেক্টিভিটি। হ্যাঁ বলেন মঞ্জুর ইসলাম কি লিখছেন? স্যার, পদ্মা সেতু ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধির মাধ্যমে 30 মিলিয়ন বাংলাদেশির জীবন পরিবর্তন ঘটাবে। আচ্ছা গুড। ইজ প্রত্যাশা করা হচ্ছে, ইজ এক্সপেক্টেড টু ট্রান্সফর্ম, হ্যাঁ রূপান্তর ঘটাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গুড। দ্য পদ্মা ব্রিজ এক্সপেক্টেড টু ট্রান্সফর্ম এত বাংলাদেশ থ্রু ইনক্রিজ বিজনেস এন্ড কানেক্টিভিটি। না ইনক্রিজড পরে আছে বিজনেস নাকি দেখেন তো, আবার বলেন মঞ্জুর ইসলাম কি লিখলেন? আচ্ছা স্যার, হ্যাঁ কি হ্যালো লিখছেন আবার বলেন, হ্যাঁ আবার বলেন। স্যার, পদ্মা সেতু ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধির মাধ্যমে 30 মিলিয়ন বাংলাদেশির জীবন পরিবর্তন ঘটাবে। হ্যাঁ পদ্মা সেতু ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা না জি স্যার। ব্যবসা না কানেক্টিভিটি সংযোগ বলি, ব্যবসা ও সংযোগ এখানে বৃদ্ধির মাধ্যমে, বৃদ্ধির মাধ্যমে হ্যাঁ সংযোগ বৃদ্ধির মাধ্যমে তারপর বাংলাদেশের 30 মিলিয়ন মানুষের হ্যাঁ কি পরিবর্তন ঘটাবে এখানে বাংলাদেশি লাইফ না মানুষের জীবনের রূপান্তর ঘটাবে। এখানে বলছে জীবনের রূপান্তর ঘটাবে বা পরিবর্তন ঘটাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পদ্মা সেতু ব্যবসা ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের 30 মিলিয়ন মানুষের জীবনের রূপান্তর ঘটাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। According to the survey report, the economic impact of the bridge will help increase annual GDP of the South by 2.0% and overall GDP of the country by more than 1%.
হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম বলেন। স্যার এই সমীক্ষা অনুযায়ী সেতুটির অর্থনৈতিক প্রভাব দক্ষিণাঞ্চলের 2% জিডিপিতে এবং পুরা দেশের জিডিপিতে 1%-এরও অধিক জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। সহায়তা করবে, ইয়াস। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে রিপোর্ট, এই সমীক্ষা অনুযায়ী ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য ব্রিজ উইল হেল্প। এখানে এ সেতুটির অর্থনৈতিক ভূমিকা হলো ইম্প্যাক্ট অফ ব্রিজ উইল, দেখেন এখানে সেতুটির অর্থনৈতিক ভূমিকা হলো এটি উইল হেল্প ইনক্রিজ অ্যানুয়াল জিডিপি সাউথ, দক্ষিণাঞ্চলের বাৎসরিক জিডিপিতে বাৎসরিক জিডিপিতে 2.0% যোগ করবে এবং ওভারঅল জিডিপি অফ দ্য কান্ট্রি বাই মোর দেন 1%, এবং দেশের সামগ্রিক জিডিপিতে, দেশের মোট জিডিপিতে 1.0%-এর বেশি 1.0%-এর বেশি যোগ করবে। বিভিন্নভাবে লেখা যাবে। অর্থনৈতিক ভূমিকা হলো এটি দক্ষিণাঞ্চলের বাৎসরিক জিডিপিতে 1% যোগ করবে আর দেশের মোট জিডিপিতে 1% যোগ করবে। তাহলে দেখি এই সমীক্ষা অনুযায়ী এই সেতুটির অর্থনৈতিক ভূমিকা হলো এটি দক্ষিণাঞ্চলের বাৎসরিক জিডিপিতে 2.0% যোগ করবে এবং দেশের মোট জিডিপিতে 1.0%-এর বেশি যোগ করবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ঢাকা মেট্রো রেল। 2 নম্বর হলো ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল মঞ্জুর ইসলাম বলেন। ঢাকা মেট্রো রেল MRT line 6 is projected to serve more than 60,000 passengers per hour with wait time approximately 4 minutes and travel time less than 40 minutes. The entire Uttara to Motijil distance 20.1 kilometer at a speed of এত মাইল। হ্যাঁ, এটা একটু বড় হয় কিন্তু কিভাবে শুরু করছেন একটু দেখতে চাই, বলেন। হ্যাঁ, মঞ্জুরুল বলেন। হ্যাঁ স্যার, ঢাকা মেট্রো রেল প্রতি ঘন্টায় 60,000 যাত্রীকে সেবা দিবে, সাথে প্রতি 4 মিনিট পর পর। সাথে এখানে একটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তারপর হ্যাঁ স্যার, যাতায়াত সময় লাগবে 40 মিনিটেরও কম। এই স্যার এটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার সম্পূর্ণ পথে, আর যেটার গতি হবে 100 কিলোমিটারেরও বেশি। আচ্ছা, এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। দেখি অঙ্কিতা মজুমদার কি করছে। অঙ্কিতা মজুমদার বলো। ঢাকা মেট্রো রেল MRT লাইন 6 প্রতি ঘন্টায় 60,000-এর বেশি যাত্রীদের পরিষেবা দেবে বলে ধারণা করা হচ্ছে। অপেক্ষা সময় সহ আনুমানিক 4 মিনিট এবং ভ্রমণের সময় 40 মিনিটের কম। এটা হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পুরো রুট দূরত্ব হচ্ছে 20.1 কিলোমিটার, আচ্ছা, 100 কিলোমিটার পার ঘন্টা গতিতে। আর 2035 সালের মধ্যে দাঁড়াও। ওকে, এখানে প্রথমটুকু সুন্দর হয়েছে, যেমন ঢাকা মেট্রো রেল MRT লাইন 6। দেখেন এখানে ইজ প্রজেক্টেড টু সার্ভ, মানে প্রত্যাশা করা হচ্ছে, আমরা এইভাবে শুরু করি, প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল MRT লাইন 6। দেখেন আমি একটু শুরু করি। প্রত্যাশা করা হচ্ছে প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল MRT লাইন 6
ব্র্যাকেটে এমআরটি লাইন 6, এমআরটি লাইন 6, এমআরটি লাইন 6 প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল ব্র্যাকেটে এমআরটি লাইন। এখন আসেন, যেমন 60,000 প্যাসেঞ্জারকে যাত্রী দিবে পার আওয়ার প্রতি ঘন্টায় উইথ টাইম 4 মিনিটস এন্ড ট্রাভেল টাইম এত উইথ এন্টায়ার রুট এত উত্তরা। এখন দেখেন এটা স্পিড এত কিলোমিটার। এখানে আমরা গতি থেকে যদি নিয়ে আসি এটা ভালো মিলবে। মানে দেখেন প্রতি ঘন্টায় এটা যদি নিয়ে আসেন, দেখেন স্পিড অফ এত কিলোমিটার প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঢাকা মেট্রো রেল, দেখেন মেট্রো রেল প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় 100 কিলোমিটার 100 কিলোমিটার বেগে চলে, প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে। এখন দেখো এখানে সম্পূর্ণ রোড অর্থাৎ চলে, এখানে সম্পূর্ণটা নিয়ে আসি। ডিস্টেন্স এত, এখানে লেস দেন 40 মিনিটস দ্য এন্টায়ার রুট ফ্রম উত্তরা, ট্রাভেল টাইম লেস দেন 40 মিনিটস। ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে 40 মিনিটের কম সময়ে, 40 মিনিটের কম সময়ে, ব্রেকেটে কম সময়ে এন্টার রুট ফ্রম উত্তরা টু মতিঝিল, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রোড এখানে সম্পূর্ণ রোড দূরত্ব এত কিলোমিটার, 20.1 কিলোমিটার। দেখেন কিলোমিটার বেগে চলে 40 মিনিটের কম সময়ে, এখানে দেখেন সময়ে, তারপর বলছে উইথ ওয়েট টাইম 4 মিনিটস উইথ এন আওয়ার। আচ্ছা পার আওয়ার এখানে কম সময়ে, আচ্ছা আসি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় 60,000 যাত্রীকে সেবা দিবে। প্রতি ঘন্টায় 60,000 যাত্রীকে সেবা দিবে। এখন এই যে ওয়েট টাইম যেটা আসেন, যাত্রীকে সেবা দিবে, এখানে বলছে যে ওয়েট টাইম 4, এটা কোথায় দিবে একটু বলেন মঞ্জুরুল। এই ওয়েট টাইম 4 মিনিটসটা আমি কোথায় দিলে আমাদের ভালো মিলবে বলেন। স্যার এটা তো তাহলে স্যার এখানে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলতে হবে না স্যার আবার? না আমি ওইটাই নিয়ে আসতে চাই, ওইটা নিয়ে আসতে চাই, বলেন। মেট্রো রেল, স্যার আমি এখানে দিতে পারি না? প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রতি 4 মিনিট পর পর প্রতি ঘন্টায়। আমি ধরেন এই ফর্মে যে আসতে চাই, কোথায় দিলে মিলবে? জি স্যার। মানে স্যার প্রত্যাশা করা হচ্ছে ঢাকা, ঢাকা, হ্যাঁ হ্যাঁ স্যার প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রতি 4 মিনিট পর পর আচ্ছা প্রতি ঘন্টায়। 100 না, মিললো না তো। প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে এখানে 40 মিনিটের কম সময়ে। আচ্ছা প্রতি ঘন্টায় এত সেবা দিবে, 40 প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে, দেখেন এখানে অপেক্ষা সময় এত বেগে চলে, অপেক্ষা সময় অপেক্ষা সময় হয় কি না অপেক্ষমান কি এটা বলবো? বাংলা অপেক্ষা সময় হয়, স্যার অপেক্ষমান দিলে মনে হয় সুন্দর হবে স্যার। অপেক্ষমান, হ্যাঁ অপেক্ষমান সময় 4 মিনিট লেস দেন কত, অপেক্ষা প্রায় 4 মিনিট, অপেক্ষা প্রায় 4 মিনিট
দেখি মিললো কিনা। এমআরটি লাইন প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে, অপেক্ষমান সময় প্রায় 4 মিনিট আহ, আহ, স- সহ, এটা লেখেন 4 মিনিট সহ 40 মিনিটের কম সময়ে, এটা লেখেন অপেক্ষমান সময় প্রায় 4 মিনিট সহ 40 মিনিটের কম সময়ে। একটু একটু এই শহরটা একটু এলোমেলো হয় এখানে। আচ্ছা, এটা একটু মিলে না, দেখেন। প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 6 প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে, অপেক্ষমান সময় 4 মিনিট সহ 40 মিনিটের কম সময়ে, 40 মিনিটেরও একটা ও দিয়ে দেন, 40 মিনিটেরও কম সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুট যত এত কিলোমিটার প্রতি আচ্ছা 40 মিনিটের কম সময়ে চলে, আহ, এখানে 40 মিনিটের কম সময়ে আহ, চলে, এখানে লেখেন চলে প্রতি ঘন্টায় এত যাত্রীকে সেবা দেবে। এটা কিন্তু অনেকভাবে লেখা যাবে, আপনি যেটা বললেন যে এরকম লেখা যাবে। প্রত্যাশা করা হচ্ছে ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 6 এখানে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার মানে 4 মিনিট অপেক্ষমান সময় নিয়ে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে, এরকম লেখা যাবে। মানে 4 মিনিট অপেক্ষমান সময় নিয়ে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলে আহ, প্রতি ঘন্টায় 60,000 যাত্রীকে সেবা দিবে এবং সম্পূর্ণ কমপ্লিট, এবং পুরা এত কিলোমিটার রাস্তা মতিঝিল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপনার 40 মিনিটের কম সময়ে অতিক্রান্ত করে, এরকম লেখা যাবে। আপনি কি লিখছেন একটু শুনি, মঞ্জুরুল বলেন। স্যার এটা, হ্যাঁ, আপনি কি লিখছিলেন একটু বলেন। স্যার আমি তাড়াহুড়ো করে বুঝছিলাম স্যার, তো স্যার আচ্ছা ধরেন, আচ্ছা পরের ঢাকা লাইন। মেট্রো রেল হ্যাঁ হ্যাঁ বলেন। প্রতি ঘন্টায় 60,000 যাত্রীকে সেবা দিবে, যেটি প্রতি 4 মিনিট পর পর যেটি প্রতি চার মিনিট পর প্রতি পর 4 মিনিট পর পর চালু হবে, চালু হবে। যেখানে 40 মিনিটেরও কম সময়ে এ, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ পথ 20 কিলোমিটার 100 কিলোমিটার বেগে চলবে ট্রেনটি। চলবে, হ্যাঁ না হয়েছে, হ্যাঁ। পর লাস্ট এখানে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট সাভার এন্ড টঙ্গী উইল কাম আন্ডার দ্য কভারেজ অফ মেট্রো রেল বাই দ্য ইয়ার 2035 লিখছেন। স্যার এটা আশা করা হচ্ছে 2035 সাল নাগাদ সাভার এবং টঙ্গীতে মেট্রো রেলের আওতায় চলে আসবে, সাভার এবং টঙ্গী মেট্রো রেলের আওতায় চলে আসবে। গুড। এটা আশা করা হচ্ছে 2035 সাল নাগাদ, না 2035 সাল নাগাদ, 2035 সাল নাগাদ সাভার আহ ও টঙ্গী হ্যাঁ, সাভার ও টঙ্গী সাভার ও টঙ্গী মেট্রো রেলের আওতায় চলে আসবে। হ্যাঁ মেট্রো রেলের আওতায় আওতায় চলে আসবে। এটা আশা করা হচ্ছে 2035 সাল নাগাদ সাভার ও টঙ্গী মেট্রো রেলের আওতায় চলে আসবে। ওকে, আর কতটুকু বাকি আছে? অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট থেকে, না পুরোটাই কি পড়া ছিল আপনাদের? জি স্যার। পুরোটাই পড়া ছিল না? স্যার আজ না হয় স্যার এতটুকুতে থাক। হ্যাঁ, আজকে তো 9টা 10 বেজে গেছে, থাক। কারণ আমাদের এরপরে আর বেশি নাই, তো ওটা আমরা একটা না শেষ করে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, স্যার তাহলে আমার কিছু কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ কিছু। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার 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 এসে নিয়ে স্যার পেসেস নিয়ে স্যার যদি স্যার কিছু বলতেন স্যার, এখন কিভাবে স্যার আগাবো? আচ্ছা, আমরা এই সপ্তাহেই আপনার বৃহস্পতিবারের ক্লাসটা আমরা সম্ভবত এসে রাইটিং এর উপর দিব। হ্যাঁ, এই জি বৃহস্পতিবারের স্যার। ক্লাসটা এসে রাইটিং এর উপর দিব, এবং এটা স্যার। ফুল একটা আউটলাইন আমরা পেয়ে যাবো আর কি। হ্যাঁ, জি টোটাল একটা আউটলাইন পেয়ে যাব। আপনি হলো যেটা করতে থাকবেন, স্যার। এই ক্লাসের জি পরেই স্যার। ওইভাবে এসে গুলো পড়া শুরু করবেন। এই ক্লাসের জি পরেই স্যার। এসে গুলো পড়া শুরু করবেন। আমরা বইতে যে এসে গুলো আছে এতে 80% কভার হয়ে যাবে, আর 20% রেডি করতে হবে। ওইটা আমরা ক্লাসে রেডি করাবো, প্রতি সপ্তাহে একটা করে রেডি, মানে হোম টাস্ক দিব, স্যার। আমরা ক্লাসে রেডি করব যেগুলো নাই আর কি বইতে। ওকে। স্যার আর স্যার পেসিস প্র্যাকটিস করার সময় স্যার পেসিস গুলোতে স্যার আমি একটু সমস্যা
প্রবলেম ফেস করতেছি স্যার। আচ্ছা দেখা ঠিক যায় আমার হ্যাঁ এই মানে 2 ঘন্টার সময়ের মধ্যে স্যার হচ্ছে না, আর তাড়াহুড়া করলে দেখা যায় লেখার মানটা খুব পোর হয়ে যাচ্ছে। ফোর হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগে আপনার বলেন? স্যার দেখা যায় স্যার 2 ঘন্টা থেকে অনেক বেশি সময় লেগে যায় থার্টি যদি আমি মিনিটস সময় না দেখি। 30 মিনিটস বেশি লাগে না আরো বেশি লাগে? স্যার আরো বেশি লাগে স্যার। আরো বেশি, যদি 30 মিনিটস বেশি লাগে তাহলে ওকে ঠিক আছে। আর যদি আর স্যার একটু বেশি লাগে তাহলে আর একটু প্র্যাকটিস করতে হবে। মানে এখানে যতক্ষণ আপনার কাজ হবে, যতক্ষণ পর্যন্ত এটা ধরেন 2 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতেই থাকবেন আপনি। মানে আপনার স্যার কাজগুলো প্র্যাকটিস, মানে মোটামুটি যদি 20টা প্র্যাকটিস করেন, 20 রিডিং প্যাসেজ যদি আমরা প্র্যাকটিস করি, আপনার টাইমটা 2 ঘন্টা 10 মিনিট চলে আসবে। হ্যাঁ, এখন হয়তো আপনি কয়টা প্র্যাকটিস করছেন এ পর্যন্ত? স্যার আমি দেখা যায় স্যার একটা শুরু করলাম স্যার, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি কোয়েশ্চেন গুলা আর হচ্ছে সামারিটা লিখে ফেলার জন্য। হ্যাঁ স্যার অনেক সময় দেখা যায় আমি 1 ঘন্টার মধ্যে শেষ করলাম, পরে যখন স্যার এটা কাটতে যাই বা এটা রিভিশন দিতে গেলে তখন দেখা যায় স্যার লেখাগুলা মানে ভালো হয় নাই, মানে তাড়াহুড়া করার কারণে। হ্যাঁ আহ, এই দুটো 1 ঘন্টার মধ্যে, এখন তো আপনি 1 ঘন্টায় হয়তো এখন হবে না, এখন 15-20 মিনিট বেশি লাগবে। কারণ থিমেটিক কোশ্চেন এবং সামারি রাইটিং এখন আপনি 1 ঘন্টায় করলে মানটা ভালো হবে না। এখন আপনি বিশ স্যার মিনিট বেশি নিয়েই করবেন। এখন আপনি 20 মিনিট বেশি নিয়েই করেন, আস্তে আস্তে স্যার সময়টা কমান আর কি। মানে এখনই যদি আপনি টাইম ফ্রেমটা বাদ ধরে দেন আপনার জন্য, তাহলে কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট হবে না। বরং আস্তে আস্তে জি স্যার। কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট হোক আর সময়টা আস্তে আস্তে কমে আসুক, এটা করেন আপনি। মানে এখন যদি 1 ঘন্টার মধ্যে করেন, তাহলে পরে যখন আপনি আরো স্যার বেশি প্র্যাকটিস করবেন, এটা দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট এখানে কমে যাবে, কিন্তু কোয়ালিটি এইটাই থাকবে। এটা না করে আপনি কোয়ালিটি স্যার আরেকটু ইমপ্রুভমেন্ট করেন এবং 1 ঘন্টা 20 মিনিটে এখন এটা প্র্যাকটিস করেন। এইভাবে আপনি খালি রেগুলার ধরেন প্রতি সপ্তাহে চেষ্টা করেন যে 2টা করে রিডিং প্যাসেজ প্র্যাকটিস করার। 2টা করে জি আমরা স্যার। করাবো, 2টা করে রিডিং প্যাসেজ প্র্যাকটিস করেন, অটো আপনার টাইম ফ্রেমটা কমবে এবং হিউজ একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করতে থাকবে। আর এসে এসে আমরা এই সপ্তাহ থেকেই শুরু করবো ইনশাল্লাহ, এবং প্রতি সপ্তাহে কিছু কাজ থাকবে, বই থেকে কিছু আমরা স্যার পড়া দিব, আর হলো আর ধরেন যেগুলো আমাদের বইতে নাই কিন্তু গুরুত্বপূর্ণ, হয়তো কোথাও ওইভাবে নাই, ওগুলো আমরা আপনাদের ক্লাস রেডি করাই দিব, সবাই মিলে রেডি করবো। তো সেই এসের মানগুলা অনেক সুন্দর হবে, এসের মানগুলা অনেক চমৎকার হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর পরীক্ষা তো আপনাদের স্যার অগাস্টের ফার্স্ট উইকের সম্ভাবনা নাই বোধহয়, সম্ভবত, তাই না? না স্যার, নাই স্যার। অগাস্টের ফার্স্ট উইকে সম্ভাবনা নাই, আমরা সময় আমরা পাবো, তাহলে আমরা সময় আরো পাবো। আপনাদের যেটা হলো ধরেন এখন জি যেটা স্যার। যে অনুবাদ ক্ষেত্রে যেটা হচ্ছে, লেখা কিন্তু হাতে আসতেছে, তাই না? অনেকখানি জি স্মুথ স্যার। হচ্ছে, দেখেন আপনি অনেকখানি কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু এই যে নন জানা জিনিস কেন পড়াচ্ছি, হ্যাঁ, জানা জিনিস করতে গিয়ে কিছু শব্দ আছে ওটা স্যার কিন্তু আপনার স্মরণ করতে হচ্ছে, বাংলাটা কি এক্সাক্ট ওইটা কিন্তু আমরা স্মরণ করার জন্য সময় লাগছে। এটা যখন আপনি সময় করতে থাকবেন, পরে গিয়ে টাইমটা এখানে সেভ হবে। মনে হতে পারে এত সহজ জিনিস এগুলো তো পারি না, এগুলা পারলেও আপনার স্যার এগুলাই করতে হবে, কারণ এই প্রতি শব্দগুলাই ঝামেলা করবে। জানা ওয়ার্ড কিন্তু বাংলা রিকল করতে পারছেন না, এই প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো যে ওই শব্দগুলো স্যার আপনার একদম মাথায় গেঁথে যাবে স্থায়ীভাবে। এই কাজটা হবে, মানে এই একটা করার সময় অনেক ধরনের শব্দ কিন্তু আপনার মাথায় চলে আসছে, যে রূপকল্প, এরকম অনেকগুলো শব্দ চলে আসতেছে, মানে টাইমটা স্যার কমে যাবে অটো অনুবাদের জন্য। এই জন্য আমরা এত বেশি প্র্যাকটিস করতেছি এবং কিছু সহজ করাচ্ছি, কিছু কঠিন করাচ্ছি, আবার অনেক বেশি কঠিন করাচ্ছি, স্ট্রাকচার গুলো ডেভেলপ করাচ্ছি। এটা যখন হয়ে যাবে, তখন আমাদের যেটা হলো রিডিং প্যাসেজ আর ধরেন এসে রাইটিং, ওইটাতে আমাদের অত বেশি সময় লাগবে না। এটা যখন আপনি ভালো পারবেন, ওটাতে অত বেশি সময় লাগবে না। ডেটা কিছু কালেক্ট করতে হবে, কিছু ইন্ট্রোডাকশন কনক্লুশন মেমোরাইজ করতে হবে, রিডিং প্যাসেজের সামারিটা এবং থিমেটিক কোশ্চেনগুলো রেগুলার লিখতে থাকতে হবে। ওটা রেগুলার প্র্যাকটিসের বিষয়, আর এটা হলো শিখার বিষয়, এখানে শিখবো আর ওইখানে গিয়ে আমরা প্র্যাকটিস করব। এই সপ্তাহ থেকে আমরা এসির ক্লাস দিব ইনশাল্লাহ, এবং তখন আপনি টোটাল একটা চলে যাবে। আর সামনে এবার বুধবার তো একটা অতিরিক্ত ক্লাস দিচ্ছি, এটা ট্যাকটিক্স টু ট্রান্সলেট সেন্টেন্স করাবো। এখন থেকে সপ্তাহে 4টা করে ক্লাস নিব আমরা। এসে রাইটিং এর জন্য একটা অতিরিক্ত ক্লাস আমরা সামনের সপ্তাহ থেকে নিয়ে আসবো, এবং সেটা নিয়ে আসলে যেটা হবে, তাহলে এসেটা কভার হয়ে যাবে। রিডিং প্যাসেজের জন্য একটা অতিরিক্ত ক্লাস থাকবে, একটা ডে থাকবে, আর আপনার এসের জন্য একটা ডে থাকবে, 2টা দিন ওইখানে যাবে। আর 2 দিনের মধ্যে একদিন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, স্ট্রাকচার তো কমে আসতেছে, খুব বেশি থাকবে না, আর একদিন ট্রান্সলেশন। এইভাবে 4টা ক্লাস করলে প্রত্যেকটা সেক্টরে আপনার ইমপ্রুভমেন্ট গুলো ভিজিবল হতে থাকবে। জি স্যার। হ্যাঁ, কভার হবে ইনশাল্লাহ, অনেকখানি আমরা পুরোটাই কভার করে ফেলবো, মানে একদম ফুল একটা প্রস্তুতি হবে ইংলিশ ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, ওকে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।